রেডিও কলকাতা, your daily dose of entertainment. শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। এই সময়টা ভালো থাকারই কথা। প্রকৃতি সুন্দর করে সেজে উঠেছে, আমরাও মনকে সাজিয়ে নিয়েছি। ফেব্রুয়ারি মাস জুড়ে নানান অনুষ্ঠান। রেডিও কলকাতা বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের এক এবং একমাত্র অনলাইন রেডিও স্টেশন তার সমস্ত শ্রোতাবন্ধু এবং বিজ্ঞানপ্রেমী মানুষজনকে এক রাস ফাল্গুনী শুভেচ্ছা জানাচ্ছি। ফাল্গুন মানেই বসন্ত এবং প্রকৃতির নতুন করে সেজে ওঠা। নতুন পাতা, আমের মুকুল, গম্ভীর প্রাজ্ঞ শীতের হাত এসে ধরে কচি বসন্ত। ঠিক আমাদের অনুষ্ঠানের মতো বটগাছের মতো ছায়াদানকারী এক প্রতিষ্ঠানের সাথে মিলে গেল এসে সদ্য হাঁটতে চলতে শেখা নতুন এক প্রতিষ্ঠান। দুয়ে মিলে তৈরি হলো আরও এক নতুন কুঁড়ি। নাম তার ইসনার অঙ্গনে। রাজাবাজার সায়েন্স কলেজের ভিতরে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন বা ইসনা এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের অনলাইন রেডিও স্টেশন রেডিও কলকাতা, যার বয়স সদ্য 5, দুজনের যৌথ মিলিত উদ্যোগে মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই অনুষ্ঠানের পথ চলা শুরু হয়েছে একটি পর্ব জুড়ে। আজ দ্বিতীয় পর্ব। সঙ্গে রয়েছে আর যে অম্বালিকা, এক প্রাক্তনী, হ্যাঁ ইসনার এক প্রাক্তনী। এই প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জুড়ে ফেলেছিলাম বলে আজ মনে হয় সত্যি অনেকটা এগিয়ে গেছি সময়ের থেকে। এর শুরুর ইতিহাস আমরা প্রথম পর্বে শুনিয়েছি, অর্থাৎ ইসনার প্রথম পর্বে আমরা যে অনুষ্ঠান করেছি তার শুরুর ইতিহাস শুনেছি আমরা। দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করছি সেই সব নামের জায়গায় যারা সেই সময় যুক্ত হয়েছিলেন এই প্রতিষ্ঠানের সঙ্গে। সেই ব্রিটিশ ভারতে শুধুই কি প্রতিষ্ঠান তৈরি? সেখানে একটা বড় কাজ হতে হবে। তৈরি হলো এক পত্রিকা। তার কথা শুনব কিভাবে হলো সেই পত্রিকা, যে কিনা নীতি অর্থাৎ ভারতীয়দের কথা বলবে, তাদের গবেষণা নিয়ে আলোচনা করবে। কিভাবে সম্ভব হলো এটা? কি এমন ঘটলো যেই পত্রিকা এত পপুলার হলো? না, আমি বলবো না, বলবেন তিনি, ডক্টর সুধেন্দু মণ্ডল, যার সঙ্গে কোথাও একটা জুড়ে রয়েছে শান্তিনিকেতনের নাম। হ্যাঁ, কেন রয়েছে সে কথাও বলি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং ডিরেক্টর তিনি। ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন কলকাতা এবং তার সায়েন্স অ্যান্ড কালচারের প্রধান সম্পাদকও তিনি। দীর্ঘকাল যুক্ত থেকেছেন এই সমস্ত অনুষ্ঠানের সঙ্গে। দীর্ঘ বিদেশ অভিজ্ঞতা, দীর্ঘ গবেষণা, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আজ তার কাছে আমরা যেটা শুনে নেব, আমাদের সঙ্গে যেহেতু তাকে পেয়ে গিয়েছি, সায়েন্স অ্যান্ড কালচারের গল্প। নমস্কার, আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর সুধেন্দু মণ্ডল, যার সঙ্গে আমরা কথা বলবো সেই ইতিহাস নিয়ে। আমরা ইতিহাস নিয়ে কথা বলার কথা বলেছিলাম প্রথমে, কারণ এই অনুষ্ঠান শুরু হয়েছে ইসনার যে দ্বিতীয় পর্ব, ইসনার অঙ্গনে দ্বিতীয় পর্বে স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা একটু জেনে নেব ইতিহাসের কথা শুনেছি, কিন্তু ব্রিটিশ ভারতে সেই সময় যদি একটু বলেন যে একটা পত্রিকার কথা ভাবা হলো, কেন ভাবা হলো, কিভাবে, সেই পথটা নিশ্চয়ই খুব সরল ছিল না, সহজ ছিল না। সেই ইতিহাসটা যদি একটু আপনি আমাদেরকে জানান। আপনাকে প্রথমেই স্বাগত জানাই। নমস্কার, আমি শুরু করছি। ব্রিটিশ ভারতে, যে আমরা ব্রিটিশ যখন ভারতবর্ষ আমাদের দেশ যখন ব্রিটিশ রাজ্যের অধীনে ছিল, মানে ধরুন কলকাতা ছিল আমাদের 1912 অব্দি ভারতবর্ষের ক্যাপিটাল, রাজধানী শহর। কিন্তু যখন ব্রিটিশরা শাসন করতে এলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন কিন্তু যে সমস্ত ভারতীয় মনীষীরা
বা কিছু কিছু বিজ্ঞানীরা যারা বিজ্ঞান জগতে প্রবেশ করেছেন, তারা দেখলেন যে আমাদের গবেষণা, মানে আমরা যে ধরনের চিন্তা ভাবনা করছি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য তো গবেষণা দরকার, রিসার্চ গবেষণা এইসব করতে গেলে। তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের আচার্য জগদীশ চন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তারপরের দিকে এলেন সত্যেন বোস, মেঘনাথ সাহা বা প্রশান্ত চন্দ্র মহালানাবিশ। কিন্তু আপনারা যদি দেখেন যে বিজ্ঞানের জগতে বা বিজ্ঞানের অঙ্গনে যদি আমরা দেখি, পরাধীন ভারতে প্রথম যে ইনস্টিটিউট তৈরি হয়েছিল সেটা হলো আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, যেটা তৈরি করেছিলেন তদানীন্তন স্বনামধন্য ডক্টর মহেন্দ্রলাল সরকার। উনি কিন্তু সেকেন্ড ভারতীয় এমডি, উনি 1860 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করে তারপর এই বিজ্ঞানের চিন্তাধারা, যে আমাদের একটা আলোচনা একসঙ্গে বসে একটা জায়গায় বসে কিভাবে কি করা যায়, দেশকে আরেকটু এগিয়ে নেওয়া যাওয়া, একটু উন্নততর করা, তার জন্য উনি চিন্তা করে নিজের টাকাতেই, উনি কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, পরে হোমিওপ্যাথি চিকিৎসাও করেছেন, উনি 1876 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স তৈরি করলেন। সেটা কিন্তু সম্পূর্ণ ওনার টাকায় বা ওনার বন্ধু বান্ধব কিছুটা দিয়েছে, ব্রিটিশ ভারত কিন্তু টাকা দেয়নি। আর এই যে আমাদের ভারতবর্ষের শিক্ষা, আমরা যে শিক্ষার জন্য যে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল তৈরি হলো, আমরা যদি ইতিহাসের কথায় যাই, প্রথম কিন্তু শুরু হয় 1784 সালে মোহাম্মদান কলেজ বা মুসলিম, যেটা আজকে বর্তমানে আলিয়া ইউনিভার্সিটি, প্রথম স্কুল কিন্তু এটা 1784 সালে শুরু। তেমনি 1784 সালে ভারতবর্ষের প্রথম ইনস্টিটিউট, একাডেমিক ইনস্টিটিউট হয় এশিয়াটিক সোসাইটি। স্যার উইলিয়াম জোন্স ইংল্যান্ড থেকে এলেন, কলকাতা তখন যেহেতু রাজধানী, সুপ্রিম কোর্ট কলকাতায়, তার প্রধান হয়ে এলেন স্যার উইলিয়াম জোন্স। 23শে সেপ্টেম্বর 1783 সালে কলকাতায় পদার্পণ করলেন জাহাজে করে। উনি দেখলেন এসে এখানে কোনো আলাপ আলোচনা, গবেষণা, পড়াশোনার কোনো ব্যাপার নেই। উনি সিদ্ধান্ত নিলেন 1783 সেপ্টেম্বরে এসে, উনি চিন্তা করে 23শে সেপ্টেম্বর যখন কলকাতায় পদার্পণ করলেন, বন্ধু বান্ধব মাস 2-3 গেল, এবং উনি 1784 15ই জানুয়ারি প্রথম এশিয়াটিক সোসাইটি শুরু করলেন। এশিয়াটিক সোসাইটি কিন্তু হচ্ছে মাদার, মানে মায়ের মতো। ওখান থেকে আস্তে আস্তে যেমন ট্রিগোনোমেট্রিক সার্ভে, সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে, জিওলজিক্যাল সার্ভে, ইন্ডিয়ান মিউজিয়াম, আস্তে আস্তে এই সমস্ত ইনস্টিটিউটগুলো তৈরি হতে থাকলো, ওখান থেকে বেরিয়ে এলো। আর শিক্ষা জগতে আমাদের ওই ধরুন 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম, তারপরে মাদ্রাস, তারপরে বম্বে চালু হলো। এই যে আস্তে আস্তে গ্র্যাজুয়াল আমাদের এই উন্নতি হতে থাকলো বা প্রোগ্রেসিভ ইন্ডিয়া, তাও ব্রিটিশ পিরিয়ডে, কিন্তু এশিয়াটিক সোসাইটিতেই প্রথম জার্নাল ছিল এশিয়াটিক রিসার্চেস, কিন্তু সেটা মেইনলি ব্রিটিশ যারা ছিলেন ভারতবর্ষে বা কলকাতায়, তাদেরই লেখালেখি বেরোতো। কিন্তু দেখা গেল আমাদের যে ধরুন এই যে আমাদের যে সমস্ত বিজ্ঞানী, যেমন জগদীশ চন্দ্র বোস, তার আগে ছিলেন প্রমথনাথ বসু, জিওলজিস্ট, ইন্টারন্যাশনাল, মানে লন্ডন ইউনিভার্সিটিতে ডক্টরেট করে এসেছেন। জগদীশ চন্দ্র বোস আপনারা প্রত্যেকেই জানেন, কেমব্রিজে পড়াশোনা করেছেন, ফিজিক্সের দিগন্তকারী, এবং পরে এসে প্রেসিডেন্সি কলেজে যুক্ত ছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় গিলক্রিস্ট স্কলারশিপ নিয়ে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি করে এসে কিছুদিন, আমরা যেমন বলি না, অনেক সময় ছেলে মেয়েরা বসে থাকে, চাকরি পায় না, অধৈর্য হয়ে যায়, কিন্তু একটা ভাবুন, তখনকার দিনে তো বিজ্ঞানের পড়াশোনা বা কলেজ বা প্রতিষ্ঠান ছিল না, একমাত্র প্রেসিডেন্সি কলেজ। প্রফুল্লচন্দ্র রায়কেও 6 মাস 7 মাস মতো বেকার থাকতে হয়েছিল, পরে উনি প্রেসিডেন্সি কলেজে চাকরি পান। তো এরা যখন রিটায়ার করে, ধরুন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বোস, তখন জগদীশ চন্দ্র বোসের অন্য চিন্তাধারা, উনি কেমব্রিজ, লন্ডন থেকে ডিএসসি পেয়েছেন, প্রথম ভারতীয়। এবং বিজ্ঞানের যে রিসার্চ পেপার, জগদীশ চন্দ্র বোস আপনারা অনেকেই জানেন কি জানেন না, এই প্রথম পেপারটা রয়্যাল সোসাইটি অফ লন্ডন, ইংল্যান্ডের যে রয়্যাল সোসাইটি, সারা পৃথিবীর বিখ্যাত, সেই জার্নালে পাবলিশ করেছিলেন। এবং একটা পেপারের বেসিসে উনি পাবলিশ করার পরে উনি ওই পেপারের বেসিসে ডিএসসি ডিগ্রি অর্জন করেন। এবং উনি পরাধীন ভারতে তখন ব্রিটিশদের সঙ্গে অনেক লড়াই করেছিলেন, কারণ উনি যখন প্রেসিডেন্সি কলেজে জয়েন করেন, তখন ব্রিটিশদের নিয়ম ছিল নেটিভ ইন্ডিয়ানদের হাফ স্যালারি দেওয়া হবে, 300 রুপিস পার মান্থ, আর যারা ইম্পেরিয়াল স্টাফ, মানে ব্রিটিশ স্টাফরা প্রেসিডেন্সি কলেজে যারা পড়াতেন, তারা 600 টাকা করে মাইনে পাবে।
জগদীশ চন্দ্র কিন্তু প্রতিবাদ করেছিলেন এবং উনি ব্রিটেন থেকে এসে ওনার যা ডিগ্রি ডিপ্লোমা ছিল সব দিয়ে বলে আই এম ইকুয়াল টু অল ইউর ইম্পেরিয়াল স্টাফ, আই শুড গেট দ্য ফুল স্যালারি লাইক দ্য ইম্পেরিয়াল স্টাফ, 600 রুপিস পার মান্থ। কিন্তু দেখা গেল এই লড়াইয়ে উনি 2 বছর ধরে লড়ে 3 বছরের মাথায় বাধ্য হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট বা যারা তদানীন্তন অ্যাডমিনিস্ট্রেটর বাধ্য হয়েছিলেন তাকে ফুল স্যালারি দিতে। তারপর জগদীশ চন্দ্র বোস রিটায়ার করলেন 1916-তে। উনি তখন নিজের ইনস্টিটিউট বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট 1917-তে ওনার জন্মদিন 30 নভেম্বরে এস্টাবলিশ করলেন। এটা একটা দিক হলো। আর মহেন্দ্রলাল সরকার ওই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স শুরু করলেন, তখন কিন্তু ওইখানে অনেকেই আস্তে আস্তে শুনলো, যেমন সিবি রমন এসেছিলেন কলকাতায়। সিবি রমন 1888-তে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কলকাতায় এসে যখন চাকরিতে এলেন উনি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল ছিলেন, সিএজির ওই পদে, ফিজিক্সের ছাত্র। তো ওনার কিন্তু হি ইজ রিসার্চ মাইন্ডেড। উনি খুঁজতে বউবাজার স্ট্রিটে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালচারাল সায়েন্স খোঁজ পেয়ে বিকেলের দিকে অফিস করার পরে যোগ করে গবেষণায় মনোনিবেশ করেন। সিবি রমন, প্রফুল্লচন্দ্র রায় এবং এদেরকে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডেকে স্থান দিয়েছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, দিলেন ভাইস চ্যান্সেলর। আশুতোষ মুখার্জি আপনারা জানেন বাংলার বাগ বলা হয়। উনি ম্যাথামেটিক্স এবং ফিজিক্স ডাবল, একমাত্র অনলি ভারতীয় বা প্রথম ভারতীয় যিনি 2টো সাবজেক্টে মাস্টার্স ডিগ্রি করেন, এবং উনি সেকেন্ড বাঙালি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। এবং 4টে টার্ম 2 বছর করে উনি উপাচার্যের পদ অলঙ্কৃত করেছেন। এবং উনি ভারতবর্ষের শিক্ষাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য, ধরুন প্রফুল্ল রায়কে নিয়ে এসে কেমিস্ট্রিতে বসালেন পালিত প্রফেসর, সিভি রমনকে নিয়ে এসে বসালেন ফিজিক্সের পালিত প্রফেসর। তারপরে আবার আপনারা অনেকেই জানেন সর্বপল্লী রাধাকৃষ্ণনকে উনি নিয়ে এসেছিলেন। এবং দেখুন ওনার কিরকম দূরদর্শিতা। উনি কিন্তু মেঘনাথ সাহা এবং সত্যেন বোসকে পাশ করার পরেই, এরা 1916 সালে পাশ করলো, আশুতোষ মুখার্জি দেখে নিয়ে ওদের ট্যালেন্ট বুঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরি দেন। এই যে সত্যেন বোস, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, সিভি রমন, এরা একটা গ্যালাক্সি কলকাতা ইউনিভার্সিটিতে বিজ্ঞান গবেষণায় নিযুক্ত হলো। এই বিজ্ঞানের পড়াশোনা বা পোস্ট গ্রাজুয়েট এমএসসি স্টাডি কিন্তু আশুতোষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে। এইবারে এই যে এরা সব কলকাতা বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি কলেজে যারা ভারতীয় স্টাফ ছিলেন, এরা তো রিসার্চের আর্টিকেল, যেহেতু দেশ বিদেশেরা পড়াশোনা করে এসেছেন, ইংল্যান্ডে তারপরে স্কটল্যান্ডে এসব করে এসেছেন, তো কোথায় জার্নাল একমাত্র ছাপাতে গেলে সেই বিদেশের জার্নাল। এবং তার জন্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মাথায় অধ্যাপক মেঘনাথ সাহা একটা উৎসাহ দিলেন। মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায় তারা চিন্তা ভাবনা করলো আমাদের একটা কলকাতা থেকে বিজ্ঞানের পত্রিকা বার করা দরকার। এইটা কিন্তু এই চিন্তাধারাটা মেনলি মেঘনাথ সাহার মাথায় এসেছিল এবং উনি প্রফুল্লচন্দ্র রায়কে রাজি করিয়েছিলেন। তারপরে একটা সংগঠন যার নাম হলো আমাদের ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন, এটা কলকাতায় 1935-এ স্থাপিত হলো। স্থাপিত হলো কিন্তু 9 জুলাই 1935। কিন্তু শুধু খালি বসে আলোচনা করব, একটা প্রতিষ্ঠান করব, এর শুধু তো খাওয়া দাওয়া টিফিন খেলাম, চা খেলাম, তা করলে হবে না। হাতে একটা রসদ দরকার, মানে একটা কিছু লিখিত কোনো পত্রিকা বা কোনো কাগজ কিছু দরকার। মেঘনাথ সাহার মাথায় কিন্তু অন্য চিন্তাধারা ছিল। উনি কিন্তু প্রফুল্লচন্দ্র রায়কে বলে, চিন্তা করুন 9 জুলাই হচ্ছে ফাউন্ডেশন ডে অফ দ্য ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন, সেখানে কিন্তু জুন মাসে প্রথম, মানে ব্রিটিশ ভারতে, পরাধীন ভারতে ব্রিটিশ ইন্ডিয়া পিরিয়ডে 1935 সালে জুন মাসে প্রথম জার্নাল সায়েন্স অ্যান্ড কালচার প্রকাশিত হয়। সায়েন্স অ্যান্ড কালচার মানে শুধু বিজ্ঞান হলেই হবে না, ভারতবর্ষের একটা নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের বাঙালিদের একটা অন্যরকম ধ্যান ধারণা বা আমাদের যে সংস্কৃতি, সেই জন্যে শুধু বিজ্ঞানের পত্রিকা না করে উনি নাম দিলেন সায়েন্স অ্যান্ড কালচার। এই পত্রিকাটা 1935 সালে জুন মাসে প্রকাশিত হলো এবং 9 জুলাই যে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন তৈরি হলো, ওইখানে মেঘনাথ সাহা সবাইকে চমকে দিয়ে ওই পত্রিকা দেখালেন। প্রত্যেকেই শোনা, একসঙ্গে আমরা যদি কোনো একটা জায়গায় বসি, একটা নতুন বই বা একটা নতুন বুকলেট যদি পাই, আমরা সত্যিই খুশি হব।
তো সেই সময় তখনকার যারা ছিলেন তাদের মধ্যে স্বনামধন্য আপনারা জানেন, হ্যাঁ, সেই আমলের অনেকেই, যেমন আমাদের উপেন্দ্রলাল ব্রহ্মচারী, তারপর আমাদের এই যে ভারতীয় আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি মশাই ছিলেন, আরো মানে অনেকেই, যেমন তাছাড়া এই সংগঠনকে সহযোগিতা করেছিলেন তখনকার নেতাজি সুভাষচন্দ্র বোস। সবাই মিলে চিন্তা ভাবনা করে এই, তারপরে আমাদের ছিলেন সত্যেন বোস, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, ডিএম বোস, ফিজিক্সের নাম করা অধ্যাপক, জগদীশ চন্দ্র বোসের ভাগ্নি। জগদীশ চন্দ্র বোস যতদিন ডিরেক্টর ছিলেন, তারপরে ডিএম বোস 30 বছর বোস ইনস্টিটিউটের ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। এরা সবাই মিলে ঠিক করলেন, এবং আপনারা শুনলে খুশি হবেন যে প্রফুল্লচন্দ্র রায় যেমন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন, মেঘনাথ সাহা সেক্রেটারি ছিলেন, এবং মেঘনাথ সাহা, সত্যেন বোস এরা কন্টেম্পোরারি, এদের সঙ্গে আরেকজন ছিলেন এনআর সেন। হ্যাঁ, এই তিনজন একসঙ্গে পড়তেন কিন্তু, ফার্স্ট সেকেন্ড থার্ড। কিন্তু এনআর সেন ফাইনাল পরীক্ষাটা দিল না, কারণ ফার্স্ট সেকেন্ড হতে পারবেন না বলে ম্যাথমেটিক্সে। পরের বছর এনআর সেন দিয়েছিলেন। এই এনআর সেন কিন্তু ট্রেজারারের দায়িত্ব নিয়েছিলেন। ফাইন্যান্সটা তো দরকার একটা জার্নাল পাবলিশ করতে গেলে। তো এই যে স্টলার্স এরা ছিলেন, প্রফুল্ল রায়, মেঘনাথ সাহা, এনআর সেন, ডিএম বোস ফিজিক্সের, হ্যাঁ, এর প্রত্যেকে তারা কিন্তু এই পত্রিকার সঙ্গে যুক্ত হলেন। এবং শুধু ভারতবাসী না, এই পত্রিকাতে পরে, এই পত্রিকাটা 1935-এর এই যে জুন মাসে চালু হলো, প্রথম শুরু হলো, এই পত্রিকা কিন্তু আজ অব্দি চলে আসছে। আমরা বছরে 6টা সংখ্যা বার করি, 92 ভলিউম 92 এখন অব্দি জানুয়ারি ফেব্রুয়ারি এই 2026-এর আমাদের পাবলিশড হয়ে গেছে। এতে অনেক অটোহান, তারপর অমর্ত্য সেন, নেতাজি সুভাষচন্দ্র, অনেক নোবেল লরিয়েট, ভারতবর্ষের স্টলওয়ার্ড সায়েন্টিস্ট যারা ধরুন বিজ্ঞানের অগ্রগতিতে আমরা যেমন প্রফুল্লচন্দ্র রায়কে দেখি, তেমনি মহিলা বিজ্ঞানী ছিলেন অসীমা চ্যাটার্জি, নাম করা কেমিস্ট, উনিও এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। উনি আমৃত্যু, উনি প্রায় 1956 থেকে 2006 50 বছর ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন এবং আমাদের জার্নালের সঙ্গে যুক্ত ছিলেন। যেমন অসীমা চ্যাটার্জি ছাড়াও পিকে বোস, আমাদের স্ট্যাটিস্টিক্সের নাম করা অথরিটি, এরা সব যুক্ত ছিলেন এই কমিটিতে। ফিজিক্সের আরো অনেকে ছিলেন তার মধ্যে। তারপর যেমন বটানিতে আমাদের প্লান্ট সায়েন্সে অরুণ কুমার শর্মা, জিওলজিতে প্রফেসর নরেশ দত্ত, অনেক ভারতবর্ষের বিভিন্ন বিজ্ঞানী। এবং আমাদের যারা স্টলওয়ার্ড সায়েন্টিস্ট, যেমন ধরুন আমরা যদি দেখি সিএনআর রাও, তারপরে মাসেলকার, এপি মিত্র, এফআরএস সায়েন্টিস্ট, আমাদের অশোক সেন এখনো যিনি এলাহাবাদ ইউনিভার্সিটিতে আছেন ম্যাথামেটিক্স এফআরএস, উনি আমাদের কমিটিতেও আছেন, অ্যাডভাইসরি বোর্ডে আছেন। এরা সবাই স্টলওয়ার্ড বিজ্ঞানী যারা ভারতবর্ষে আছেন বা এখন হয়তো নেই, কিন্তু তাদের লেখা আমাদের এই পত্রিকাতে প্রকাশিত হয়েছে। এই পত্রিকাটার সঙ্গে ভারতবর্ষে তখন আর একটা জার্নাল বেরোয় ব্যাঙ্গালোর থেকে, কারেন্ট সায়েন্স। এটা 1935-এ শুরু হয়। এটাকে তুলনা করা হয় মানে সায়েন্স অ্যান্ড কালচারে পাবলিশ করে, যেমন এগ্রিকালচারে তারক মোহন দাস, প্রফেসর টিএম দাস এখানকার আর্টিকেল একটা পাবলিশ করে, 3 পাতার একটা আর্টিকেল পাবলিশ করে, উনি যখন ইংল্যান্ডে পিএইচডি করতে যান তখন ওই আর্টিকেলের কপি দেখান, অ্যান্ড হি গট দ্য ফেলোশিপ ইন ইংল্যান্ড, টিএম দাস। মানে অনেকেই, যেমন আমাদের কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি নাম করা ছিল বিবি বিশ্বাস, ওনারও পেপার বেরিয়েছে এখান থেকে। প্রশান্ত কুমার রায়, ডিরেক্টর বোস ইনস্টিটিউট, সবাই এখানে, মানে যারা ডিএম বোস, অনেক পেপার বেরিয়েছে এখানে। উনি তো ফিজিক্সের অথরিটি ছিলেন, জার্মানিতে কাজ করেছেন, এসেছেন। সেই জন্য এই জার্নালটা আমরা বছরে 6টা সংখ্যা, একটা ভলিউম আমরা চালিয়ে যাচ্ছি। ইতিহাসের পাতায় হারিয়ে গেছিলাম আমরা সবাই, তাই তো? অনেক ধন্যবাদ স্যার। আরও অনেক কথা জানার ছিল, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আরও ডিটেলসে কথা হবে। আর সত্যি তো, মানে আমরা যেটা আলোচনা করছিলাম আর কি, যে এই ভারতবর্ষ কলকাতায় বা পশ্চিমবঙ্গে গবেষণা ক্ষেত্রে কিন্তু একেবারে প্রথম সারিতে, এটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি। অনেক ধন্যবাদ স্যার, খুব ভালো থাকবেন আপনি। আমরা সমৃদ্ধ তো হলামই। আমরা প্রতিদিন শিখি, প্রতিদিন কারো কাছ থেকে শিখি। কোথা থেকে শিখি? আসলে আমরা চেষ্টা করি সবার ছাত্র হয়ে থাকতেই। আমাদের ইসনার প্রাক্তনী আরও এক ছাত্রের কাছে শুনে নেব একটা ছোট্ট কবিতার অংশ। ঋতায়ন চট্টোপাধ্যায়। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে,
কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই ভাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। চাঁদ শিখালো হাসতে মোড়ে মধুর কথা বলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, নেই দ্বিধালেশ মাত্র। অনেক ধন্যবাদ রিতায়ন। এই সুন্দর একটি কবিতার রেশটা আমাদের মনে থেকে গেল, আর সেই রেশের নিয়েই আমরা এগিয়ে যাব আমাদের অনুষ্ঠানে। রেডিও কলকাতা এবং ইসনার উদ্যোগে যে অনুষ্ঠানের সূচনা হয়েছিল, মানে সূচনা পর্বের পর আজ দ্বিতীয় পর্ব শুনছেন ইসনার অঙ্গনে দ্বিতীয় পর্ব। রয়েছে আরজে অম্বালিকা, আর সঙ্গে আরও অনেক অনেক কথা, অনেক গল্প। ফেব্রুয়ারি মাস জুড়ে ওই যে বলেছিলাম নানান ইভেন্টের কথা, সেগুলো তো মনে পড়ছেই। তার সাথে আমার একটু মনে হলো যে আমরা যেহেতু ইতিহাসের পাতায় হাঁটছিলামই, সেই সময়ের কথা, অর্থাৎ ব্রিটিশ ভারতের কথা হচ্ছিল। মানে সেই ভারতে কেমন ছিল আমাদের সেই মানুষগুলো, তারা তো সচেতন হয়েছিলেন বলেই আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন আমাদের সমাজকে। ইতিহাসের সোঁদা গন্ধমাখা পায়ে যখন হাঁটছি, তখন মনে পড়ে গেল মহাবিশ্বে, মহাকাশে বা আকাশ ভরা সূর্যতারা যিনি লিখছেন, তিনি বিজ্ঞান মনস্ক মানুষ তো বটেই। তিনি শুধুই গান লিখিয়ে নন, তিনি শুধুই বিশ্বকবি নন, তিনি শুধুই সাহিত্যিক নন। সমাজকে বিজ্ঞানমুখী করতে চেয়েছেন বারবার। আবার একটু যদি পিছিয়ে যাই, বিদ্যাসাগর মশাই তার শত শত কাজের মধ্যেও যদি আমরা এইটুকু ভাবি, দৃঢ়ভাবে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে চিকিৎসার কথা বলেছেন তিনি। আসলে সেই সময় একেবারেই কেমন যেন কুসংস্কারাচ্ছন্ন সেই সমাজ, সেই পঙ্কিল সমাজ থেকে তিনি সব পাক সরিয়ে উঠে আসতে চেয়েছেন, সমাজকে কুসংস্কার মুক্ত করতে চেয়েছেন। তারও আগের একজনের কথা বলবো, মনে পড়ে যাচ্ছে আসলে আজ। যখন আমরা এই আধুনিকতার বড়াই করি, তখনই এগুলো মনে পড়ে। আধুনিক মানুষ যদি বলা হয়, তাহলে তিনি রাজা রামমোহন রায়। তিনি কুসংস্কার মুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন। আর কতই কথা তাকে নিয়ে বলা যায়। কি হয়, ফেব্রুয়ারি মাস জুড়েই নানান উদযাপন আমাদের। গত 4 ফেব্রুয়ারি আমরা পেরিয়ে এলাম ঠিক কথাই। অনেক লড়াই করে কিন্তু মহিলাদের এই বিজ্ঞান গবেষণা বা বিজ্ঞানের উচ্চতর যে জায়গা, সেখানটা দখল করতে হয়েছে। আজ হয়তো সে কথা বললে খুব হাস্যকর ঠেকে, কিন্তু আমরা যদি একটু ইতিহাসের পথে হাঁটি, তাহলে কিন্তু কথাটা সত্যি। আবার এই ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ দিক, 28 ফেব্রুয়ারি কি হয়েছিল, না কি হয়েছিল সে না হয় পরে বলবো। জাতীয় বিজ্ঞান দিবস, এটা আমরা বিজ্ঞান প্রেমীরা প্রায় সবাই মনে রাখি। আমাদের যারা শ্রোতা বন্ধু তারাও নিশ্চয়ই মনে রাখেন। তাই আমার আসলে মনে পড়ে যাচ্ছে যে আমরা যারা বিজ্ঞান সাংবাদিকতা করি বা এই যে অনুষ্ঠানটা আমরা করছি, সেখানে একটু যদি সেই ইতিহাসগুলোর চর্চা হয়, সেই ইতিহাসটা জানাও তো বোধহয় দরকার, সবটাই জানা দরকার।
তাই আজ চেষ্টা করছিলাম কারোর সাথে কথা বলার, যে মানুষটির বয়স ৮০ হলেও ৮০ কেন, আরো অনেকটাই উপরে উঠেছে। তো তিনি একেবারে বয়সে, গলায়, স্মৃতিতে তারুণ্যে ভরপুর। তিনি ডক্টর শঙ্কর নাথ, বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ, বিজ্ঞান প্রচারক, গায়ক এবং সর্বোপরি অঙ্কন শিল্পী। বহুমুখী প্রতিভার এই যে মানুষটি, বহুমুখী প্রতিভাধর মানুষটির যে তারুণ্য ভরা গলা এবং স্মৃতিশক্তি, এটা মানতেই হয়। তার সঙ্গে বসে যখনই গল্প হচ্ছে তখনই এই শব্দটাই আমার বড় বেশি মনে পড়ছিল, যে আমাদের স্মৃতি কিন্তু মাঝে মাঝে একটু হলেও সমস্যা তৈরি করে, কিন্তু তিনি একেবারে তরতাজা তরুণ। ডক্টর শঙ্কর নাথ, তার সাথে আমরা এবার কথা বলে নেব, গল্প হবে তার সাথে। নমস্কার। আমাদের ইসনার অঙ্গনে অনুষ্ঠানে আমরা এখন আপাতত পেয়ে গিয়েছি আমাদের ভীষণ প্রিয়, অনেক দিন আমরা অপেক্ষায় রয়েছি তার জন্য, তিনি ডক্টর শঙ্কর নাথ। হ্যাঁ, ডক্টর আক্ষরিক অর্থেই বললাম, কারণ তিনি অঙ্কোলজিস্ট, কিন্তু পেশা এবং নেশাটা অনেক সময় আলাদা হয় আর কি। তো তিনি বিজ্ঞানকে ভালোবেসে আরও অনেক কিছু, তার পরিচয়টা অনেক বড়। তো আমরা একটু তার কাছ থেকে শুনবো ইতিহাস। আসলে ফেব্রুয়ারি মাস জুড়েই তো আমরা একটু অন্যভাবে ভাবি। 4 তারিখ আমরা ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করেছি, আবারও 28 ফেব্রুয়ারি মানেই বিজ্ঞান দিবস, জাতীয় বিজ্ঞান দিবস। তো ফেব্রুয়ারি মাসটা জুড়েই এগুলো থাকে। আমরা এখন একটু শুনে নেব স্যারের কাছে, মানে ডক্টর শঙ্কর নাথ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আর নমস্কার। নমস্কার। এবার ছোট্ট করে প্রশ্নটা শুরুটা করে নিই, কারণ আপনার থেকে শোনার কথা, আমার কথা শুনতে আজকে কেউ বোধহয় বসেনি। তো সেটা একটু বলে নিই যে ডক্টর শঙ্কর নাথের কাছে আমরা জানতে চাইব যে সায়েন্স কমিউনিকেশন, অর্থাৎ বিজ্ঞান সাংবাদিকতা, এই ব্যাপারটাই যদি বলি, সেখানে আমাদের যে ছোট্ট বন্ধুরা এগিয়ে আসবে, ভবিষ্যতে যারা আসছে, তারা ঠিক কিভাবে রিলেট করবে সেই প্রসঙ্গে আসব। তার আগে জিজ্ঞেস করব যে এই ইতিহাসটা, সেই কবে থেকেই সায়েন্স কমিউনিকেশন, বিজ্ঞানকে অন্যভাবে ভেবেছেন মহিষীরাও, একটু যদি বলেন। হ্যাঁ, দেখুন, বিজ্ঞানকে কিন্তু কোনোদিন মানুষকে চর্চা করতে হয়নি। কথাটা শোনালেও এরকম, কথাটা সত্য। বরং বলতে পারি আমরা, বিজ্ঞান নিজে এসে ধরা দিয়েছে মানুষের কাছে। এটাই হচ্ছে ঐতিহাসিকভাবে সত্য। মানুষ শুধু একটু অনুসন্ধান করেছে, আর এই অনুসন্ধানের ফল হচ্ছে বিজ্ঞান নিজে এসে ধরা দিচ্ছে প্রতিটা মুহূর্তে। একটু একটু করে সেই বিজ্ঞানকে আমরা সমৃদ্ধ করছি। এই প্রাগৈতিহাসিক যুগ থেকে একই ঘটনা ঘটে চলেছে। আপনি দেখবেন ইতিহাসে নানান পর্যটকরা একটা দেশ থেকে আরেকটা দেশে গেছে, সে আজ থেকে 300, 400, 500 বছর আগে। তারা ওই নদীতে, পুকুরে বলছি, মানে সাগরে, তারা নানান ভাবে জাহাজে করে এক দেশ থেকে আরেক দেশে যেতেন। দেশগুলো তাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল, এবং এই সমস্ত পর্যটনে তারা অন্তত 2জন মানুষকে সর্বদা সঙ্গে রাখত। একজন হচ্ছেন চিকিৎসক, আর দ্বিতীয়জন হচ্ছেন জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোনমার। এই দুজনকে রাখতেই। এর কারণ কি? কারণ এই মানুষগুলো সম্পূর্ণ অজানার উদ্দেশ্যে যাচ্ছে, নানান রোগে আক্রান্ত হতে পারে। তাহলে এই মানুষগুলোকে বাঁচতে হবে, তো পর্যটনটা সম্পূর্ণ করতে, আবার দেশে ফিরে আসতে। সে আপনি ভাস্কো দা গামার কথাই বলুন, কলম্বাসের কথাই বলুন, যাই বলুন, আসতে হবে ফিরে আবার। এই জন্য তাদের বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার ব্যবস্থাটা করবেন ওই চিকিৎসক। আর দ্বিতীয়জন জ্যোতির্বিজ্ঞানী। কেন?
মানে তিনি তার দিক আকাশ নির্দেশ করবেন। দিক নির্দেশ করবে একেবারে, ঠিক। কোন পথে যেতে হবে, কিভাবে যেতে হবে সেইটা নির্দেশ করবেন ওই জ্যোতির্বিজ্ঞানী। এই জন্য আমরা বলি যে সমস্ত বিজ্ঞানের মধ্যে দুটি হচ্ছে আদি বিজ্ঞান, দুটি হচ্ছে আদি বিজ্ঞান। এক হচ্ছে জ্যোতির্বিজ্ঞান আর দুই হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। তারপর অন্যান্য বিজ্ঞানগুলো মানুষের কাজের জন্য, চর্চার জন্য এসে গেছে আমাদের কাছে। এই জন্য জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান দেখুন আজও এদের কোনো মৃত্যু নেই এবং ক্রমশ বেড়ে গেছে। এবং যত কিছু গোলমাল এটা ওটা বা অপবিজ্ঞান এই দুটি বিজ্ঞানকে ঘিরেই হয়েছে, এখনো হচ্ছে এই দুটি বিজ্ঞানকে ঘিরে। কেন এই দুটি বিজ্ঞান অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের কাজে লাগার বিজ্ঞান, এবং এইগুলোকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া বিজ্ঞানের এই ফলগুলোকে যারা করে গেছেন দিনের পর দিন। আমরা যদি আমাদের দেশে ফিরে আসি, বিশেষ করে বাংলায় যদি ফিরে আসি, তাহলে ভারতবর্ষের সেই মহাপথিক যিনি রাজা রামমোহন রায়, তিনি বাস্তবিকতে শুরু করলেন এই সমস্ত বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, এবং নিজেও সেই বিজ্ঞানকে চর্চা করতে শুরু করলেন। আমরা জানি যে পৃথিবীর মধ্যে আসলে প্রায় 400 বছর আগে, 400 বছর আগে একজন মহাপণ্ডিত, মহাবিজ্ঞানী জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে। তার নাম হচ্ছে ফ্রান্সিস বেকন। এই ফ্রান্সিস বেকনের জন্ম হচ্ছে 1561 সালে। মনে করুন ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের 300 বছর আগে তিনি জন্মেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন 1861-তে, ইনি 1561-তে জন্মেছিলেন। আর 1626 সালে ফ্রান্সিস বেকন মারা গেছেন। ওই ফ্রান্সিস বেকন জন্মেছিলেন বলে পৃথিবী পাল্টে গেছিল, একদম বিজ্ঞানময় হয়ে উঠেছিল। কেন তিনি প্রথম সমস্ত কিছুকে প্রশ্ন করে, যেটা পরবর্তীকালে ডিরোজিও করেছিলেন, প্রশ্ন করে মানুষকে বিজ্ঞানটাকে সাধনা করবার কথা তিনিই প্রথম বললেন, এবং নিজের জীবনে সেই সবগুলো তিনি চর্চা করতেন এবং মানুষকে সেইভাবে তার ফলটা দেওয়ার চেষ্টা করতেন। তাই জন্য ইংল্যান্ড এবং বলতে পারে যে ইউরোপ ক্রমশ এগিয়ে গেছে। অন্য দেশগুলো পিছিয়ে পড়েছে, কিন্তু ওরা এগিয়ে গেছে। সেই ফ্রান্সিস বেকন যদি আমাদের ভারতবর্ষে একখানায় জন্মাতো, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক আগেই এই অন্ধকার থেকে এগিয়ে যেতে পারতো। জন্মালেন আমাদের দেশে একজন ফ্রান্সিস বেকন জন্মেছিলেন, কিন্তু সেই জন্যই অন্ধকার থেকে আমরা এগিয়ে চলতে শুরু করলাম। অনেক পরে হলেও, ওই বেটার লেট দ্যান নেভার বলি না, অনেক পরে হলেও তিনি জন্মালেন। সেই ফ্রান্সিস বেকন, আমাদের দেশের ফ্রান্সিস বেকন হলেন রাজা রামমোহন রায়। তিনি জন্মালেন সেই 1772 সালে। তারপর থেকেই শুরু হলো আমাদের অগ্রগতি। তার আগে সম্পূর্ণ অন্ধকারে আমাদের সারা দেশ ভারতবর্ষে পড়েছিল। তো সেই তিনি কিন্তু তার লেখা, তার পত্রিকা, তার কাজে কর্মে তিনি বিজ্ঞানটার সুফলটা দেওয়ার চেষ্টা করলেন আমাদের দেশের মানুষকে। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সতীদাহ প্রথা বন্ধ থেকে শুরু করে তার পত্রিকা, বিভিন্ন পত্রিকা, সংবাদ কৌমুদি ইত্যাদি ইত্যাদি, তিনি বিজ্ঞানের বিষয়গুলো লিখতে শুরু করলেন। তিনি বিজ্ঞানের বিষয় চুম্বক নিয়ে লিখলেন। কবেকার কথা, আজকে সেই পরবর্তীকালে 1825-26 এরকম সময় তিনি এইসব কথা লিখছেন। বেলুন ওড়ার কথা লিখছেন, চুম্বকের কথা লিখছেন, প্রতিধ্বনির বিজ্ঞানটা লিখছেন। এইসব তার পাতায় লেখা শুরু হলো। তার আগে সব কল্পনাই করতে পারতাম না আমরা। এবং শেষকালে সতীদাহ প্রথা বন্ধ। এমনকি আপনারা অবাক হয়ে যাবেন একটা তথ্য পেয়ে, এটা আমি চিকিৎসা বিজ্ঞান নিয়ে লিখেছি বলেই যে জানতে পেরেছিলাম, যে 1822 সালের 21শে জুন ভারতবর্ষের প্রথম মেডিকেল স্কুল তৈরি হয়েছিল। মানে যেখানে মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পড়ুয়ারা পাশ করে ডাক্তার হবে, এইটা ভারতবর্ষের প্রথম তৈরি হয়েছিল 1822 সালের 21শে জুন। স্কুল, কলেজ নয় কিন্তু, স্কুল। এর নাম ছিল স্কুল ফর নেটিভ ডক্টরস। প্রথম যিনি এসে হাল ধরলেন, এখানে কোনো ডাক্তার ছিল না, ফলে সবই হতে হবে ইউরোপিয়ান। তিনি ছিলেন ইউরোপিয়ান। তার নাম ছিল ডাক্তার জেমস জেমিসন। ইনি হাল ধরলেন। ইনি অল্প বয়সে মারা গেলেন। দ্বিতীয় যিনি হাল ধরলেন তার নাম ছিল ডাক্তার জন ব্রেটন। ইনি এক বছরের মধ্যেই হাল ধরলেন, এবং তারপর তিনি এগিয়ে নিয়ে যেতে চললেন। ওই 10-12 জন ছাত্র ছিল, তাদেরকে ডাক্তার তৈরি করার জন্য পড়াতে শুরু করলেন 3 বছরের কোর্সে। ইনি কতগুলো বাংলা বই লিখলেন। কেন না, যারা ছাত্র সব বাঙালি, তারা বাংলা ভাষা মাতৃভাষা, তারা বাংলাটা বুঝবে, সেজন্য বাংলায় চিকিৎসা বিজ্ঞান শিক্ষার জন্য বই লিখলেন বেশ কিছু। এই বইগুলো তিনি
পাঠালেন রিভিউ করার জন্য, আচ্ছা। যাতে বইগুলো ঠিকঠাক লেখা হয়েছে কিনা, ছাত্রদের পক্ষে বইগুলো ঠিক উপযুক্ত হয়েছে কিনা, এইটা তিনি পাঠালেন একজন রিভিউয়ারের কাছে, মানে যিনি সমালোচনা করে তিনি বলবেন যে হ্যাঁ বইগুলো ঠিক আছে বা ঠিক নেই বা কারেকশন করুন। সেই সময় তো কোনো ডাক্তার ছিল না, কাকে রিভিউ করতে পাঠাবেন? সেই সময় তেমন অর্থে কোনো পরিচিত বিজ্ঞানী ছিল না যে কাকে যে পাঠাবেন। কাকে পাঠিয়েছিলেন জানেন? চিকিৎসা বিজ্ঞানের বাংলা বইগুলো রিভিউ করার জন্য যাকে পাঠিয়েছিলেন তার নাম রাজা রামমোহন রায়। তিনি কিন্তু চিকিৎসক ছিলেন না, কিন্তু এত পাণ্ডিত্য ছিল তার যে সাহেবরা এসে বুঝেছিলেন এই লোকটাই যদি আমাকে সার্টিফাই করে যে হ্যাঁ বইগুলো ঠিক লেখা হয়েছে, আমার চিকিৎসা বিজ্ঞানের বই ওটা, তাহলে আমার মানে লেখাটা সার্থক হবে। এবং রিভিউ করে রাজা রামমোহন রায় প্রশংসা করলেন। সেসব চিঠি আমাদের কাছে আছে, আমার বইতেও রয়েছে। তো যাই হোক, তো এই হচ্ছে রাজা রামমোহন রায়। সেই রাজা রামমোহন রায় জানে এটা একটা রিলে রেস, যে একজন খানিকটা দৌড়বে, তারপর ব্যাটনটা পরের জনকে দেবে, হ্যাঁ একজন যাবে। এও ঠিক তাই, রাজা রামমোহন রায় ব্যাটনটা দিয়ে গেলেন আরো দুজনকে, এই তারা ছুটবে বলে, একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একজন অক্ষয় কুমার দত্ত। এদের দুজনেরই জন্ম একই সময়, একই বছরে, 1820 সালে জন্ম। তো এদের দুজনকে দিয়ে গেলেন এই ব্যাটনটা, যে তোমরা এই বিজ্ঞানটাকে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষের কাছে এগিয়ে নিয়ে যাও, পৌঁছে দাও। এবং আমরা সবাই জানি বিদ্যাসাগর মশাই চিকিৎসা বিজ্ঞান চর্চা করেছেন, অত্যন্ত মানে গভীরভাবে চর্চা করেছেন। তিনি কোনোদিন ডাক্তার হতে পারবেন না এটা জেনেও তিনি কিন্তু চিকিৎসা বিজ্ঞান চর্চা করেছেন। কেমন চর্চা করেছেন বলেই বুঝতে পারবেন যে সেই সময় ভারতবর্ষে 19বিংশ শতাব্দীতে ভারতবর্ষে হোমিওপ্যাথির যিনি জনক ছিলেন তার নাম ছিল রাজেন্দ্রনাথ দত্ত। তার জন্মটা হচ্ছে 1818 সালে, অর্থাৎ তিনি বিদ্যাসাগর মশাইয়ের চেয়ে 2 বছরের বড় ছিলেন। এই রাজেন্দ্রনাথ দত্ত মারা গেছিলেন 1889 সালে। তো এই রাজেন্দ্রনাথ দত্ত বিদেশিদের কাছ থেকে এবং নিজে পড়াশোনা করে হোমিওপ্যাথিটা শিখেছিলেন, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানটা, এবং তাকেই বলা হয় ভারতবর্ষের হোমিওপ্যাথির জনক। এবারে সেই রাজেন্দ্রনাথ দত্তর কাছে তিনি চিকিৎসা বিজ্ঞান শিখতে শুরু করলেন। কে? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাজেন্দ্রনাথ দত্ত থাকতেন কলকাতার ওয়েলিংটনের কাছে, আর বিদ্যাসাগর মশাই থাকতেন বাদুর বাগানে সুকেশ স্ট্রিটের কাছে, মানে খুব একটা দূরত্ব নয় এইখানে যাতায়াত করা। এবং শিখতে শুরু করলেন বিদ্যাসাগর মশাই হোমিওপ্যাথি। তার উদ্দেশ্য ছিল যে এই বিজ্ঞানটাকে কাজে লাগিয়ে, হোমিওপ্যাথি যদি বিজ্ঞান হয় সেই বিজ্ঞানটাকে কাজে লাগিয়ে আমি করব কি, গরিব মানুষের চিকিৎসা করবো। তো গরিব মানুষের কম পয়সায় অন্তত চিকিৎসা পরিষেবাটা পাবে। এবং তিনি বই আনতে শুরু করলেন বিদেশ থেকে, এবং সেই বই জাহাজে করে আসতো। আজও সেই বইয়ের সংগ্রহ রয়েছে, অনেক জায়গায় আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদেও আছে। তিনি সেই সব বই পড়তে শুরু করলেন। এতেও কিন্তু বিদ্যাসাগর মশাই থামলেন না, মানে আরো গভীর ভাবে তিনি চিকিৎসা বিজ্ঞানকে শিখবেন। তাই জন্য তিনি করলেন কি, তার বাড়ির খুব কাছাকাছি ওই আমার স্ট্রিট আর সুকিয়া স্ট্রিটের জাংশনে বাড়িতে, এক কোণের বাড়িতে থাকতেন মেডিকেল কলেজের একজন অধ্যাপক। তখন মেডিকেল কলেজ তিনি পড়াচ্ছেন, তার নাম ছিল চন্দ্রমোহন ঘোষ। তিনি ডাক্তার চন্দ্রমোহন ঘোষ। তো তার কাছে প্রতি শনিবার তিনি চলে যেতেন, গিয়ে অ্যালোপ্যাথি সমস্ত বিষয় পড়তেন। এই বিষয়গুলো হচ্ছে অ্যানাটমি, বিষয়গুলি হচ্ছে ফিজিওলজি, এই সব বিষয় তিনি তার কাছে পড়তেন। এই কি জিল ছিল আমরা ভাবতেও পারি না আজকের দিনের যুগে। এই কথা জেনেও যে তিনি কোনোদিন ডাক্তার হতে পারবেন না, তা সত্ত্বেও তিনি এই ডাক্তারি বিষয়টা পড়বার এই জন্য উদ্দেশ্য করে পড়লেন যে অন্তত সেই বিদ্যাটা গরিব মানুষের উপর প্রয়োগ করে তাদেরকে চিকিৎসা পরিষেবা দিয়ে ভালো করে দেওয়া বিভিন্ন রোগীতে। কারণ তারা গরিব মানুষ, তারা ডাক্তারের কাছে যাবে কি করে পয়সা দিয়ে। তো এইটা তিনি করতে শুরু করেন। এটাও কিন্তু শেষ নয়, বিদ্যাসাগর মশাই এই ডক্টর চন্দ্রমোহন ঘোষকে বললেন যে ডক্টর ঘোষ, আপনি আপনার মেডিকেল কলেজ থেকে একটা সম্পূর্ণ স্কেলিটন যদি আমাকে কিনে দেন, তাহলে আমি বাড়িতে ওই কঙ্কালটা রেখে আমি আপনার দেওয়া বইগুলো ওই কঙ্কালের দেখে দেখে বইয়ের সঙ্গে মিলিয়ে আমি পড়তে পারবো, তাতে পড়াটা আমার অনেক বেশি গভীর হবে। এটি অবাক হয়ে গেছিলেন চন্দ্রমোহন ঘোষ যে
পণ্ডিত পণ্ডিত মশাইয়ের কি ইচ্ছা, এ তো ভাবা যায় না। তো তিনি কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে হার মেনেছিলেন। তিনি কিন্তু মেডিকেল কলেজ থেকে একটা নরকঙ্কাল কিনে এনে দিয়েছিলেন। পণ্ডিত মশাই অবশ্যই পয়সাও দিয়ে দিয়েছিলেন। সেই নরকঙ্কাল দেখে তিনি বই পড়তেন। এই হচ্ছেন বিদ্যাসাগর মশাই। এখানেও কিন্তু শেষ হয়নি। 1871-72 এইরকম সময় বর্ধমানে ভয়ঙ্কর একটা জ্বরের প্রাদুর্ভাব দেখা গেল। এই জ্বর এবং ছোঁয়াচে রোগের মতো শয়ে শয়ে মানুষকে মেরে দিচ্ছিল একবারে। একবার যারা আক্রান্ত হচ্ছিল, ভুগে ভুগে তারা মারা যাচ্ছিল। এবং বর্ধমানের তার আশপাশটা ওই সময় শ্মশানে পরিণত হয়েছিল। খবরটা যখন বিদ্যাসাগর মশাই পেলেন, কলকাতায় বসে অস্থির হয়ে উঠলেন তিনি। তিনি যখন ওই হোমিওপ্যাথি চিকিৎসা করছেন গরিব মানুষের, সাধারণ মানুষের, তিনি তখন ছুটে গেলেন বর্ধমানে। তখন অত সহজ ছিল না যাওয়া, একটু ট্রেন লাইন অবশ্য তৈরি হয়েছে। তিনি ছুটে গেলেন ওখানে, গিয়ে তিনি বললেন যে দেখলেন ভয়ঙ্কর অবস্থা, শ্মশান হয়ে গেছে। এবং তিনি তখন সেখানকার যিনি সিভিল সার্জন ছিলেন সাহেব, তার সঙ্গে দেখা করলেন। তাকে বললেন যে আপনি কিছু হস্তক্ষেপ করুন, আমার দেশের মানুষ মারা যাচ্ছে এই জ্বরের রোগে। যাকে নামই দেওয়া হয়ে গেল ওই জ্বরটার বর্ধমান ফিভার। তখন উনি দেখছেন বললেন। উনি দেখছেন কি দেখছেন না সেদিকে ভ্রুক্ষেপ না করে বিদ্যাসাগর মশাই কলকাতায় ফিরে এলেন। ফিরে এসে তিনি আবার গাড়ি করে শয়ে শয়ে কাপড়, জামা, পোশাক পরিচ্ছদ সব নিয়ে গেলেন, খাবার দাবার সব নিয়ে গেলেন, এবং সিংকোনা নিয়ে গেলেন চিকিৎসার জন্য, যেটাতে ম্যালেরিয়ার চিকিৎসা হয় আর কি, যা দিয়ে। এই সব নিয়ে এবং তার সঙ্গে থাকা আরো বেশ কিছু তার তৈরি হোমিওপ্যাথির ডাক্তার, তাদেরকেও নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ওই বর্ধমানকে শহরটাকে কেন্দ্র করে কিছুটা দূরত্ব অঞ্চলে করে তিনি কয়েকটা ডিসপেন্সারি তৈরি করে দিয়ে সেখানে এই তার তৈরি ডাক্তারদের বসিয়ে দিলেন। আর তিনি নিজে ওই প্রধান কেন্দ্র ওই বর্ধমানে থেকে গেলেন, সেখানে দেখাশোনা শুরু করলেন। এবং তার নির্দেশে ওই ওষুধ দেওয়া শুরু হলো, খাবার দেওয়া শুরু হলো, পোশাক পরিচ্ছদ দেওয়া শুরু হলো। এমনকি তিনি ডাক্তারদের নির্দেশ দিলেন যে যে সমস্ত রোগীরা বাড়ি থেকে আসতে পারবে না, কষ্ট হবে, বৃদ্ধ বৃদ্ধা, শিশু, তাদের বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে ওই ওষুধপত্র, খাবার, পোশাক পরিচ্ছদ পৌঁছে দিতে হবে। এই করে করে আরো 1.5-2 বছর পরে সেই অসুখটা চলে গেল, এই বর্ধমান ফিভার। এও তো তিনি করেছেন। এই হলো বিদ্যাসাগর মশাই। আমি আরো বলছি না, অনেক বড়। কিন্তু আমরা তারপরে অক্ষয় দত্তকে দেখলাম, এই বিজ্ঞান চর্চা শুরু করলেন এবং তিনি বাংলার প্রথম, বাংলা ভাষায় প্রথম একটি বিজ্ঞানের বই লিখলেন। সেটা 1843 সাল, 1843। তিনি এই বিজ্ঞান বইটার নাম ছিল ভূগোল। তার আগে কি বাংলায় বিজ্ঞান বইটাই লেখা হয়নি? হয়েছে, নিশ্চিত হয়েছে, কিন্তু সেগুলো এত বেশি দুর্বোধ্য ছিল যে ওইসব বই পড়ে মানুষ কিছুই বুঝতে পারতো না। ফলে এই প্রথম বোঝবার মতো করে, সাধারণ মানুষের বোধগম্য করে যে বিজ্ঞান বই লিখলেন, তিনি হচ্ছেন অক্ষয় কুমার দত্ত। 1843 সালে তিনি এটা লিখেছেন, ভূগোল বইটা। তারপর আরো অনেক বই লিখেছেন, শেষ অনেক, আমি বলছি না বেশি কথা, আরো একদিন ওনাকে নিয়ে আলোচনা করলে বলতে পারো। শেষ দিকে উনি যখন মারা যাচ্ছেন, উনি মারা গেছিলেন 1886-এ। তিনি যখন মারা যাচ্ছেন অনেক বই লিখেছেন তিনি, বাহ্য বস্তুর সঙ্গে শরীরের কি সম্পর্ক, এইসবও তিনি লিখেছেন, উপাসকদের নিয়ে লিখেছেন। উনি কিন্তু রামমোহনকে মনে করতেন যে জীবনের ধ্রুবতারা। রাজা রামমোহন তো তিনি বলতেন জীবনের ধ্রুবতারা। ইনি কিন্তু তার শেষ জীবনে বালিতে, হাওড়ার বালিতে, গঙ্গার ধারে একটা বাড়ি করেছিলেন কয়েক কাঠা জমির ওপরে। কয়েক কাঠা বলবো না, একটু বিঘে জমির ওপরে করেছিলেন। সেই বাড়িতে বাগান, আশপাশটা এত বড় বাগান করেছিলেন, অনেক বড় জায়গায়, যে সেখানে 1000 কেন তারও বেশি রকমের গাছ গাছরা যা কোথাও নেই তা ওইখানে পাওয়া যেত। উনি সব বিদেশ থেকে আনাতেন গাছ গাছরা, ওখানে
পুঁতেছিলেন আর কি, এবং বড় করতেন, একবারে যত্ন আত্মি করে বড় করতেন। এবং সেগুলো বাইরের যারা আসতেন পরিদর্শকরা, তাদেরকে তিনি পড়াতেন ওগুলো, এই গাছটি এইরকম, এই গাছটি এই, তার ঔষধি গুণ ইত্যাদি ইত্যাদি। শুধু তাই না, ও ওই বাগানে মানে প্রান্তরে আরো অনেক কিছু বিজ্ঞানের বিষয়বস্তু থাকতো, যেমন ছিল টেলিস্কোপ, যেমন ছিল অণুবীক্ষণ যন্ত্র, যেমন ছিল নানান বিজ্ঞানের পোস্টার, ধরা যাক আগ্নেয়গিরির পোস্টার, অনেক ছিল স্যাম্পল, যেমন ধরা যাক ছোট 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 মাছ, রেয়ার মাছ ফাছ, এটা ওটা পশু পাখি, এদের কিন্তু স্যাম্পল থাকতো ওর ওখানে। এমনকি অনেক ধরনের পাথর টাথর, এটা ওটা, যেগুলো সব বিজ্ঞানের খুব কাছে লাগতো, পুরাতত্ত্বের জিনিসপত্র, কেমিস্ট্রির জিনিসপত্র, ফিজিক্সের জিনিসপত্র সব থাকতো। এমনকি অসংখ্য বিজ্ঞানের বই ছিল। এশিয়াটিক সোসাইটির প্রায় সব বই প্রথম সংখ্যা থেকেই ওইখানে তিনি রেখেছিলেন। এটা হচ্ছে তার বিজ্ঞান কেন্দ্র আর কি। 5খানা ছবি তিনি, না বলছি ওখানে কি মানে কোনো সংরক্ষণ এখন হয়েছে বা আছে? না, এটা বলবার জন্যই আমি আরো খানিকটা বলে দিচ্ছি। ওই ঘরেতে তিনি যেখানে শুতেন, অক্ষয় কুমার দত্ত শুতেন যেখানে, এমন ভাবে তিনি শুতেন যাতে সরাসরি তিনি দেখতে পেতেন শুয়ে শুয়ে 5খানা ছবি, তৈলচিত্র, 5খানা তৈলচিত্র তিনি যা দেখতে পেতেন। এই তৈলচিত্রগুলো ছিল ওনার ঈশ্বর। যদি ঈশ্বর বলে কিছু থাকে, এই তৈলচিত্রগুলো যাদের, তারাই ছিল তার ঈশ্বর। এই 5খানা তৈলচিত্র, একজন ছিলেন জন স্টুয়ার্ট মিলস, দ্বিতীয় ছিলেন ডারউইন সাহেব, তৃতীয় হচ্ছে নিউটন, চতুর্থ হচ্ছে হাক্সলে, এরা সবাই বিজ্ঞানী ফিলোসফার, আর পঞ্চম জন হচ্ছে রাজা রামমোহন রায়। এই 5জনকে উনি মনে করতেন এরা যে জীবনের ধ্রুবতারা, এরা জীবনের বিজ্ঞানী, এরা হচ্ছে জীবনের দার্শনিক। এই জন্য এদের বাইরে কোনো ঠাকুরের ছবি তার বাড়িতে ছিল না। এই বাড়ি সংরক্ষণ হয়নি, এই বাড়ি এখন ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, সম্ভবত হাত বদল হয়ে গেছে। এই পুরো অঞ্চলটার নাম ছিল শোভন উদ্যান, উনি নাম দিয়েছিলেন শোভন উদ্যান। আমি এটার নাম দিয়েছি বর্তমান সায়েন্স সিটি। আমি এটার নাম দিয়েছি সে যুগের সায়েন্স সিটি। আমি জানি এই নামটা অনেকেই পছন্দ হয়েছে, যে সে যুগে সায়েন্স সিটি বলতে যা বোঝায় সেটা ছিল ওই অক্ষয় কুমার দত্তের বালির বাড়িটা। আজকে সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি এখনো জানি না, সরকার অধিগ্রহণ করেনি এখনো অক্ষয় কুমার দত্ত প্রেমী এবং বিজ্ঞান প্রেমী বহু মানুষ ওই বাড়ির কাছে যায় এবং আলাপ আলোচনা করে, মানুষের কাছে যায়, এবং যারা কর্তৃপক্ষ এবং যারা প্রশাসনে আছে তাদের কাছেও যায়। একটাই তাদের বক্তব্য, এই বাড়িটা অধিগ্রহণ করুন, করে অক্ষয় কুমার দত্তের স্মৃতিকে বাঁচান। শুধু তাই নয়, অক্ষয় কুমার দত্ত যাবতীয় ব্যবহৃত এখনো যা পড়ে আছে অবশিষ্ট, যদি কিছু পড়ে থাকে, সেগুলো অন্তত সাধারণ মানুষের চোখের গোড়ায় নিয়ে চলে আসুন। এই অক্ষয় কুমার দত্ত, আমি বলবো যে অক্ষয় কুমার দত্ত এবং বিদ্যাসাগর মশাই ব্যাটনটা দিয়ে গেলেন রবীন্দ্রনাথের কাছে। মাঝখানে আরো অনেকটা আছে, আমি বলছি না, পরে আর একদিন বলা যাবে। রবীন্দ্রনাথ দিয়ে আমি শেষ করবো। রবীন্দ্রনাথের কাছে দিয়ে গেছিলেন ব্যাটনটা। আর আমরা সবাই জানি তার মতো বিশ্ব কবি আর তো কেউ ছিল না, অন্তত ভারতবর্ষে তো নেই, পৃথিবীতে কতজন আছে জানি না। তো সেই বিশ্বকবি, তার 24 ঘন্টাটা ছিল অ্যাকচুয়ালি 72 ঘন্টা। তিনি, আমরা যেটা 24 ঘন্টায় কাজ করতে পারি না, তিনি 24 ঘন্টাকেই 72 ঘন্টার কাজ করতেন। এই কাজটা তার ছিল সাহিত্য চর্চা, সাহিত্য কর্ম, সাহিত্য সৃষ্টি। কিন্তু তার মধ্যে তিনি অন্য কাজ করলেন কি করে, এটা আজব বিস্ময়কর। অন্য কাজ কখন সময় পেলেন তিনি? এই অন্য কাজটা হচ্ছে বিজ্ঞান সাধনা। কখন সময় পেলেন তিনি? পেয়েছিলেন তিনি। অর্থাৎ সময় কিন্তু বের করে নিতে হয়, যেটা রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন। আর অন্যরা যারা বলেন যে সময় কোথায় যে আমি এই কাজটা করব, তাদেরকে আমরা বলি এসকেপিস্ট, অর্থাৎ পলায়ন মনোবৃত্তি। সময় কিন্তু আছে, এরাই দেখিয়ে দিয়ে গেছেন। অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ, এরাই দেখিয়ে গিয়েছেন সময় কিন্তু অনেক লম্বা, 24 ঘন্টাটা। আমরা খালি তাকে ইউটিলাইজ করতে পারি না ঠিকঠাক। রবীন্দ্রনাথ পেরেছিলেন। তিনি কিন্তু এই চিকিৎসা বিজ্ঞান চর্চা করেছেন ব্যাপকভাবে।
এমনকি কোনো কোনো ক্ষেত্রে বিদ্যাসাগর মশাই চেয়েও বেশি করেছেন। এবং একটা স্ট্রিমে তিনি থাকেননি, তিনি চর্চা করেছেন যেমন হোমিওপ্যাথি, তিনি চর্চা করেছেন আয়ুর্বেদ, তিনি চর্চা করেছেন বায়োকেমিক, এবং আমাদের এই অ্যালোপ্যাথিক চর্চাও তিনি করেছেন। আচ্ছা। অ্যালোপ্যাথিক চর্চার তার প্রধান ছিলেন, পরিচালক ছিলেন নীলরতন সরকার, তার বন্ধু। একই বছরে তাদের জন্ম, ডাক্তার নীলরতন সরকার একই বছরে জন্ম 1861 সালে। তিনি গলায় গলায় বন্ধু ছিলেন, তার কথা শুনেই তিনি চলতেন সর্বদা রবীন্দ্রনাথ। তো এই রবীন্দ্রনাথের একটা ঘটনার কথা আমি বলে শেষ করব, সেটা হচ্ছে যে আজ থেকে 100 বছর আগে একটা ভয়ঙ্কর একখানা মহামারী এসেছিল। 1918 সাল থেকে 1921 সাল পর্যন্ত 2.5 বছরের খানিক বেশি এই ভয়ঙ্কর মহামারী এই পৃথিবীতে এসেছিল এবং অবস্থান করেছিল। এই 2.5 বছরে ওই ভয়ঙ্কর মহামারী, তার নাম ছিল স্প্যানিশ ফ্লু। এর চেয়ে ভয়ঙ্কর মহামারী মানে অন্তত গত 1-1.5 হাজার বছরে আসেনি পৃথিবীতে। এই এত ভয়ঙ্কর ছিল স্প্যানিশ ফ্লু। এটা স্প্যানিশ ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা আর কি। তো সেই স্প্যানিশ ফ্লু পৃথিবীতে মানুষকে যে মেরেছিল তার সংখ্যা ছিল প্রায় 8 থেকে 10 কোটি মানুষ। আর সেই সময় 1918 সালে ওই সময় পৃথিবীর লোক সংখ্যা খুব বেশি ছিল না, 170 থেকে 180 কোটি, এর বেশি ছিল না। আজকে যেটা 700 কোটির উপরে পৃথিবীর লোক সংখ্যা, ওই সময় 1918 সালে 170 থেকে 180 কোটি ছিল। তার মধ্যে থেকেই 8 থেকে 10 কোটি মানুষকে খুন করেছিল ওই স্প্যানিশ ফ্লু। এবং ভারতবর্ষ তার বাইরে ছিল না, ভারতবর্ষে বহু মানুষ মারা গেছিল। ভারতবর্ষের মানুষ প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ ভারতবর্ষে মারা গেছিল। ভারতবর্ষের তখন জনসংখ্যা কত? 1918 সালে ভারতবর্ষের জনসংখ্যা খুব জোরে 22 থেকে 25 কোটি, এর বেশি ছিল না। তার মধ্যেই 1 কোটির বেশি মানুষকে মেরে দিয়েছিল। আমি যদি তুলনা করি তাহলে বুঝতে পারবেন, আমাদের সদ্য চলে যাওয়া করোনা 19, সে কিন্তু পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে পৃথিবীতে যত সংখ্যক মানুষকে মেরে দিয়েছিল তার সংখ্যা খুব জোর হলেই 80 লক্ষ, 1 কোটিও পৌঁছেনি। আর ভারতবর্ষে মেরে দিয়েছিল 3.5 থেকে 4 লক্ষ মানুষকে। ভারতবর্ষের লোক সংখ্যা এখন 140 কোটি যদি ধরি, তার মধ্যে মাত্র 4 লক্ষ মানুষ মেরেছিল। আর ওই 100 বছর আগে ভারতবর্ষের লোক সংখ্যা ছিল ওই ধরে নিলাম 22-25 কোটি, তার মধ্যেই 1 কোটি লক্ষ মানুষ মেরে দিয়েছিল। তো এইরকম ভয়ঙ্কর একটা মহামারী অস্থির হয়ে উঠলেন রবীন্দ্রনাথ। তিনি পাইচারি করতে লাগলেন তার জোড়াসাঁকোর বাড়িতে, কখনো কখনো শান্তিনিকেতনের বাড়িতে তিনি পাইচারি করতে শুরু করলেন। কেন না, তার শান্তিনিকেতনে আশ্রমে অনেক ছেলে মেয়ে রয়েছে, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, এরা যদি আক্রান্ত হয় স্প্যানিশ ফ্লুয়ে তাহলে এরা মারা যাবে। এবং একবার হলে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে, তার কোনো চিকিৎসা ছিল না। আজও নেই অবশ্য, কারণ তো ভাইরাস দিয়ে যে সমস্ত রোগ হয় সেসব রোগের আজও চিকিৎসা নেই ভাইরাস। ওই জন্য এই রোগগুলোকে প্রিভেনশন করে আটকাতে হয়, মানে প্রতিরোধ করে আটকাতে হয়। তো যেমন ভাবে করোনা 19 থেকে আমরা বেঁচেছি প্রতিরোধ করে, তো ঠিক তেমনি স্প্যানিশ ফ্লুকে প্রতিরোধ করে বাঁচবার চেষ্টা করছিল সবাই। রবীন্দ্রনাথ ভাবছিলেন তার আশ্রমের মানুষগুলোকে, ছাত্রছাত্রীদের এবং আশপাশে আরো খানিকটা এলাকায় বোলপুরটাই যদি ধরে নিই, তিনি ভাবছেন এই মানুষগুলোকে কি করে বাঁচাবার রাস্তা নেই। তিনি পড়াশোনা শুরু করলেন, তিনি আয়ুর্বেদের বই পড়তে শুরু করলেন, তিনি হোমিওপ্যাথির বই পড়তে শুরু করলেন, তিনি অ্যালোপ্যাথির বই পড়তে শুরু করলেন যে কিভাবে বাঁচাবো। পড়তে সারা রাত ধরে পড়ছেন। আচ্ছা, এটা কি তার কাজ রবীন্দ্রনাথের? এটা তার কাজ ছিল না। তার কাজ ওই সময় আরো কিছু আমাদের জন্য দিয়ে যাওয়া কোনো প্রবন্ধ, গল্প, কবিতা, এটা ওটা, যা আমরা সমৃদ্ধ হব। কিন্তু তিনি আসলে মানুষের জন্য পৃথিবীতে এসেছিলেন। মানুষের জন্য শুধু কবিতাটাই তার কাছে দরকার ছিল না, মানুষের কাছে ভালোবাসাটা মানুষের জন্য তার দরকার ছিল, মানুষের জন্য তার কাজটাও দেওয়া দরকার ছিল। এই কারণে তিনি এই চিকিৎসা বিজ্ঞানটাকেও তিনি পড়াশোনা শুরু করলেন, যে মানুষকে পরিষেবা দিয়ে বাঁচানো যায়। এবং প্রথমত তৈরি করে ফেললেন একখানা প্রতিরোধক, অর্থাৎ একটা প্রোটেক্টিভ একটা মেডিসিন তৈরি করলেন তিনি এইসব পড়াশোনা করে ব্যাপক। এই মেডিসিনটা তিনি 5খানা জড়িবুটি থেকে বানালেন, সব বই পড়ে উনি করেছিলেন। 5খানা জড়িবুটি, এগুলো হচ্ছে যেমন আমি একটা দুটো মনে পড়ছে আমার, নিম,
তিওরি, থানকুনি, এইরকম 5খানা জড়িবুটি দিয়ে তিনি খলনুড়ি দিয়ে মেরে মেরে তিনি তৈরি করলেন। পার্সেন্টেজ হিসেবে তিনি ওই বই পড়ে করলেন এবং এইটা তিনি নাম দিলেন পঞ্চতিক্ত পাঁচন। আর এই পঞ্চতিক্ত পাঁচনে তার ধারণা যে মানুষের আর যাদের খাওয়াবে তাদের আর কখনো স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হতে হবে না। এবং তিনি প্রতিদিন ভ্যাকসিন বলছি আর কি, আজকে যেটা আমরা ভ্যাকসিন বলছি, রাইট, একদম ঠিক। তিনি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বা একদম কাক ধরে ঘুম থেকে উঠে তিনি রাতে তিনি তৈরি করতেন, ওইটা নিয়ে বেরোতেন শান্তিনিকেতন এবং বোলপুরে প্রত্যেকটা বাড়ি থেকে ছেলে মেয়েদের মানুষদের তুলে চামচে করে খাইয়ে দিতেন, আবার শুইয়ে দিতেন, খাইয়ে দিন সারা বোলপুর, বিশেষ করে আশ্রমের শান্তিনিকেতনে। এবং এইভাবে তিনি করে গেছেন কয়েকদিন, কয়েক মাস। এই সব কথা না লেখা রয়েছে রানীচন্দ্রের বইতে, লেখা আছে গুরুদেব বইটিতে লেখা রয়েছে সব। তো তিনি এসব করতেন এবং জানি না তাতে কতটা কাজ হয়েছে। তার এই আর্জটা, তার এই চেষ্টাটা, তার মানুষের প্রতি ভালোবাসা, প্রেম, এই অ্যাফেকশন আর কি, মানুষকে মানুষ মনে করা, এইটা তার এই কাজের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। ওতে কতটা কাজ হয়েছে সেটা বড় কথা নয়, সে গবেষকরা অবশ্যই নিশ্চয়ই গবেষণা করবেন যে পঞ্চতিক্ত পাঁচনে সত্যি কোনো কাজ হয়েছে কিনা। তবে আমি শেষ কথা বলবো একটা চিঠির কথা বলে, যে আপনারা বুঝতে পারবেন ওটা কাজ হয়েছে কি হয়নি, পরোক্ষভাবে সেটা আন্দাজ করে নিতে পারি। রবীন্দ্রনাথ যে প্রতিরোধক আবিষ্কার করেছিলেন পঞ্চতিক্ত পাঁচন, তাতে কতটা কাজ হয়েছে আমরা বলতে পারবো না, সে নিয়ে কোনো গবেষণা হয়নি। গবেষকদের আমি অবশ্যই বলবো যে আপনারা গবেষণাকে বার করুন, এখনো সে গবেষণা করার জায়গা রয়েছে। কিন্তু একটা চিঠির কথা বলে আমি এই কথাটা শেষ করব, তাতে আপনি বুঝতে পারবেন যে তার পঞ্চতিক্ত পাঁচনে আদৌ কোনো কাজ হয়েছে কি হয়নি। এই চিঠি জগদীশচন্দ্র বসুকে লেখা। জগদীশচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ উভয় চিঠি চালাচালি প্রচুর হয়েছে, সে পাওয়া যায়, সেসব চিঠি পাওয়া যায়। আচ্ছা, জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথ অত্যন্ত কাছের বন্ধু ছিলেন, যদিও জগদীশচন্দ্র বসু 3 বছরের বড় ছিলেন রবীন্দ্রনাথের চেয়ে। জগদীশচন্দ্র বসুর জন্ম হচ্ছে 1858 সালে। তো যাই হোক, তো একটা চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন জগদীশচন্দ্র বসুকে যে আপনি আসুন, এসে ওই সময় লিখছে স্প্যানিশ ফ্লুর সময়, যে আপনি আসুন, এসে আমার এই শান্তিনিকেতন বোলপুরটা দেখুন। আপনি দেখবেন যে শান্তিনিকেতন আর বোলপুরে সব হাসপাতালের বেডগুলো ফাঁকা, শয্যাতে কোনো রুগী নেই। আর বোলপুরের পরে বাইরে যদি আপনি যান, আপনি দেখতে পাবেন সব হাসপাতালে ভর্তি, প্রত্যেকটা বেডে রুগী ভর্তি, এমনকি রুগী এক্সট্রা বেড দিয়ে রুগীকে ভর্তি করতে হয়েছে। এই কথাগুলোর মধ্যে আন্দাজ করে নিন এটা কাজ হয়েছে কি হয়নি, এইগুলো গবেষণার বিষয়। যে তিনি খাইয়েছিলেন বলেই কি এখানে কোনো রুগী নেই, সেই জন্য ভর্তি হতে হয়নি তাদের, আমরা জানি না, এই নিয়ে গবেষণা করার জায়গা হচ্ছে। এই ছিল আমাদের পরম্পরা। ইংরেজিতে একটা কথা আছে না, লিগ্যাসি, তার বাংলা করলে দাঁড়ায় পরম্পরা। সেই পরম্পরা রামমোহন থেকে বিদ্যাসাগর, অক্ষয় দত্ত এবং রবীন্দ্রনাথ, এরা পরপর পরম্পরাগত ভাবে এই বিজ্ঞানের চর্চা করে গেছেন, যা দিনের পর দিন এদের চর্চার জন্য আমাদের বিজ্ঞানটা পরিপুষ্ট হয়েছে এবং আমরা আরো এগিয়েছি, আরো এগোবো। আমরা জানি সেই শেষ কথাটা হলো, যে দেশ যত বেশি বিজ্ঞানে অগ্রগামী, সেই দেশ তত বেশি অগ্রসরমান। আর এবার একটা ছোট্ট প্রশ্ন করি, বলছি এই যে ধরুন আপনি যে ধরনের এইগুলো নিয়ে পড়াশোনা করে আমাদের এত সুন্দরভাবে বললেন, আমি বলতে চাইছি যে আমরা বা আমাদের পরের যে জেনারেশন, তারা এই যে পড়বে, মানে তাদের পড়াটাও তো খুব দরকার, কোথা থেকে কিভাবে পড়া দরকার সেটা নিয়ে যদি একটু ছোট্ট করে বলেন আর কি। যে এই যে ধরুন আমরা রানীচন্দ্রের লেখা আমি পড়েছি, কিন্তু আরও 10 জন কিন্তু এখনো পড়েনি। আমি বলতে চাইছি এই ধরনের পড়াগুলো তারা কিভাবে পড়তে পারে, একটু যদি গাইড করেন আর কি। যে পড়াশোনাটাও তো খুব দরকার, আমাদের ইতিহাস জানাটা তো খুব দরকার। আমি বলবো যে
ছাত্রছাত্রীদের এখন পড়াশোনার সময়টা তো কমে গেছে, তার কোনো দোষ নেই। পড়াশোনাটা এমন হয়ে গেছে, চাকরি বাকরি ওরিয়েন্টেড পড়াশোনা হয়ে গেছে, তো ফলে ওদের বাইরের পড়া আর সময় ওদের অত্যন্ত কম পাচ্ছে। এই কারণে এদের সত্যি পড়াশোনা করার জায়গাটা কমে গেছে। শুধুমাত্র টেক্সট বুক ছাড়া অন্য কিছু পড়বার সুযোগই পায় না এরা, এবং সেটা ওই চাকরি ইত্যাদি এর জন্যই আর কি। আমি বলবো যে ওই প্রথমে যে কথাটা বলেছিলাম, 24 ঘন্টাটা কিন্তু খুব কম নয়, অত্যন্ত লম্বা। সেই 24 ঘন্টার তার থেকে খানিকটা যদি সময় আমরা বার করে নিতে পারি, এখন কখন সময়টা বার করব এটা নিশ্চিত সময় বার করা খুব কঠিন। আমি বলবো যে একটুখানি সময় আপনার ঘুম থেকে বার করে নিন, একটু কম সময়, 1 ঘন্টা যদি আপনি ঘুম থেকে সময় বার করে নেন, যতটা ঘুমুন, আপনি 8 ঘন্টা ঘুমোচ্ছেন, 7 ঘন্টা ঘুমুন, তাহলে 1 ঘন্টা এলো। রাত্রিবেলা হতে পারে সেটা। আপনি প্রতিদিন রাত্রিবেলা 10টায় ঘুমোতে যান, আপনি প্রতিদিন 11টায় যান ঘুমোতে। ওই 10টা থেকে 11টা আপনি অন্য বই পড়ুন, অন্য বিষয় পড়ুন, বিজ্ঞানের বিষয় পড়ুন, বিজ্ঞান নিয়ে যারা মনস্কতার কথা বলে তাদের বই পড়ুন। সেটা বিদেশি বই হতে পারে, সেটা এদেশি বই হতে পারে, সেটা বাংলা বই হতে পারে, সেটা ইংরেজি বই হতে পারে, হিন্দি বই হতে পারে, কিন্তু আপনি বিজ্ঞান মনস্কতা বাড়ান। আর সাহিত্যের সঙ্গে একটুখানি যোগাযোগ রাখুন। কেন না, এটা মনে রাখবেন, বিজ্ঞান সব শেষ কথা বলতে পারে না। অনেক কিছু কথা বলতে পারে যা বিজ্ঞান পারে না বলতে, সাহিত্য পারে বলতে। সেটা সেই জন্য সাহিত্য পড়তে হবে আপনাকে। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, ধরুন আপনি যখন আপনার মাকে মা বলেন ডাকেন, তখন সেটা বিজ্ঞান। কেন না, আপনার মা হচ্ছে আপনার বায়োলজিক্যাল মাদার, আর বায়োলজি হচ্ছে সায়েন্স। সুতরাং আপনি আপনার মাকে তো মা বলবেনই, কেন ওটা উনি হচ্ছেন আপনার বায়োলজিক্যাল মাদার, এই জন্য ওটা হচ্ছে সায়েন্স। কিন্তু আপনি যখন অন্য মহিলাকে, যার সঙ্গে আপনার কোনো পরিচয় নেই, অন্য মহিলাকে আপনি যখন সম্বোধন করেন, মা একটু আসবেন, আমি যাবো এই দিক দিয়ে, আমরা তো, এটা তো আমাদের অভ্যেস। এই অভ্যেসটা কিন্তু বিজ্ঞান নয়, এই অভ্যেসটা হচ্ছে সাহিত্য। কেন, ওই অন্য মহিলাকে মা বলতে কিন্তু কোনো বিজ্ঞানী শেখায়নি। অন্য মহিলাকে মা বলতে শিখিয়েছে কিন্তু লিটারেচার, সাহিত্য, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, তারা শিখিয়েছে। তাহলে বিজ্ঞান আর সাহিত্য, এই হচ্ছে মেলবন্ধন। সেই মেলবন্ধনটা যত আমাদের শক্তিশালী হবে, পোক্ত হবে, তত কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে। যে দেশের বিজ্ঞান নেই, যে দেশের সাহিত্য নেই, সে দেশ কিন্তু এগোতে পারে না কখনো। এটা বলবো, সাহিত্য বিজ্ঞান এইসব চর্চা করা, 1 ঘন্টা সময় বার করে নিয়ে পড়ুক আমাদের ছেলেমেয়েরা নিজের পড়ার বাইরে। মানে সবার শেষে একটাই কথা, যে বই পড়াটা ছেড়ে দিলে হবে না, পড়াশোনাটা করতেই হবে, তাই না? সেই বেটল ব্রেক্ট বলেছে, এই জার্মান নাট্যকার, যে কথা বলেছে ওই কথা তো এখনো কানে বাজছে আমাদের। তিনি বলেছেন বাংলায়, আমি কোট আনকোট বলছি, ধরো বই, ওটা হাতিয়ার। অর্থাৎ বইটাই আমার হাতিয়ার। অসাধারণ, ভীষণ ভালো একটা সময় কাটালাম আমরা। অনেক ধন্যবাদ ডক্টর শঙ্করনাথকে। মাঝে কোনো কথা বলার ইচ্ছা আমার একেবারেই ছিল না, যেটুকু না বললেই নয়। অনেক ধন্যবাদ স্যার, আপনার সাথে নিশ্চয়ই আমাদের আবার কথা হবে। ভালো থাকবেন আপনি। আর অনেকটা সমৃদ্ধ হলাম আমরা। ধন্যবাদ। ধন্যবাদ। মুগ্ধতা, শুধুই মুগ্ধতা। কেমন যেন ঘোরের মধ্যে সেই সময়ে চলে গিয়েছিলাম আমরা, তাই না? না, আমাদের তো ফিরে আসতেই হবে। আমরা রয়েছি রেডিও কলকাতার অনুষ্ঠানে, রেডিও কলকাতা এবং ইসনার উদ্যোগে তৈরি হওয়া নতুন অনুষ্ঠান ইসনার অঙ্গনে দ্বিতীয় পর্ব নিয়ে আরজ অম্বালিকা রয়েছে আপনার সঙ্গে, আর আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি। ইতিহাসের গল্প শুনতে শুনতে মনে হলো, সে তো শিক্ষা দেয় প্রকৃতির সাথে আত্মস্থ হতে। কিন্তু আজ আমরা কি করছি? একেবারে ধ্বংসের নেশায় মেতেছি। সে যেন এক ভয়ঙ্কর ধ্বংসলীলা। প্রকৃতির শব্দ, আলো, রং
তাদের কত জটিল তত্ত্ব, এই সব নিয়ে আমাদের যদি একটু অনুসন্ধিৎসু মন থাকে, তবেই না আমরা বিজ্ঞান মনস্ক হতে পারবো, বিজ্ঞান প্রেমী হতে পারবো। তবেই আমরা সমাজ থেকে কুসংস্কারকে দূর করতে পারবো, তবেই আমরা অন্ধত্বকে দূর করতে পারবো। আর সেই প্রশ্ন রেখেছেন এক প্রবীণা সদস্যা। তিনি প্রশ্ন করেছেন, ইসনার শুভানুধ্যায়ী বয়োজ্যেষ্ঠা প্রবীণা মানুষটি তার লেখনীতে, হ্যাঁ, তিনি কলম তুলে নিয়েছেন হাতে এবং এই কয়েকটি পংক্তি আমাদের জন্য উপহার দিয়েছেন। আমি শুধুই মাত্র পাঠ করেছি। ডক্টর গৌরী দে। প্রকৃতি লিখেছেন ডক্টর গৌরী দে, পাঠে অম্বালিকা রায়। কেন বদলে গেলে তুমি? কোথায় তোমার শ্যামল কোমল রূপ? আজ কেন পাখির ডাকে উঠি না জেগে? কোথায় তোমার স্নিগ্ধ নদী, ধূম্র পাহাড়? কোথায় সেই হরিৎক্ষেত্র, ধানের উপর ঢেউ খেলানো বাতাস? তুমি কেন আজ এত শুষ্ক রুক্ষ? কেন এত বদলে গেলে তুমি? জলের অভাবে কেন এত হাহাকার? কেন দূষণের ভারে তুমি মলিন ম্লান? পতিত ধারিণী গঙ্গে কেন আজ পতিত? বলো দেবী, উত্তর দাও, কবে তুমি আবার সাজাবে নিজেকে? বিশুদ্ধ বাতাসে পুনর্জন্ম দেবে সব্বাইর। কবে আবার বলতে পারবো তুমি বদলে যাওনি, বদলাওনি, তুমি বদলাতে পারো না, বদলাওনি। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন অনেক পংক্তি যেন পাই আপনার লেখনী থেকে। তিনি যখন এভাবে প্রশ্ন করলেনই, তবে এবার আমাদের পালা, কি তাই তো? সবচেয়ে আলোচিত বিষয় এই সময়টা জুড়েই আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত নিয়ে যে চর্চা একেবারে চলছে, যা নাকি দেশের শীর্ষ আদালত অবধি নাড়িয়ে দিয়ে যাচ্ছে, আমরা আজ সেই নিয়ে ছোট্ট একটু কথা বলবো। আরও ডিটেলসে কথা আমরা পরের পর্বে নিশ্চয়ই চেষ্টা করব বলতে। কানাডিয়ান বিজ্ঞানী ইসনার প্রাক্তনী, যেটা সবচেয়ে বড় পরিচয়, সৈকত কুমার বসু, তিনি একটি কথিকা লিখেছেন এর উপরে। আমরা এখন শুনে নেব সেই কথিকাটি। কথিকা সৈকত কুমার বসু। আরাবল্লী পর্বতমালা নিয়ে এই কথিকা প্রস্তুত করছি সৈকত কুমার বসু। আরাবল্লী পর্বতমালা ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং গুজরাট জুড়ে এক বিস্তৃত পর্বতমালা হিসেবে কয়েক শতাব্দী ধরে দাঁড়িয়ে রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে আরাবল্লী মরুভূমি বিস্তারের বিরুদ্ধে একটি প্রাকৃতিক বাধা, যা ভূগর্ভস্থ জলের পুনর্ভরণের জন্যও একটি গুরুত্বপূর্ণ উৎস, জলবায়ু নিয়ন্ত্রক এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে আসছে প্রকৃতির সাথে নিবিড়ভাবে। তবে আজ ভারতীয় প্রেক্ষাপট থেকে দেখলে এই অতি প্রাচীন ভূখণ্ডটি মূলত মানুষের কার্যকলাপের কারণে অভূতপূর্ব সমস্যার সম্মুখীন হচ্ছে। আরাবল্লী পর্বতমালার জন্যে সবথেকে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হল ব্যাপক হারে বৈধ এবং অবৈধ খনিজ উত্তোলন, যা পাহাড়ের কাঠামো, বনভূমি এবং জলস্তরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। পাথর উত্তোলন প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থাকে ব্যাহত করে মাটির ক্ষয়কে বিশেষভাবে ত্বরান্বিত করছে এবং ভূগর্ভস্থ জল ব্যবস্থাকে অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিচার বিভাগীয় হস্তক্ষেপ সত্ত্বেও কিন্তু আইনের প্রয়োগের ফাঁকফোকরের কারণে
পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল আরাবল্লীতে এই খনিজ উত্তোলনের কাজ কিন্তু এখনও অভ্যস্ত রয়েছে এবং কোনোভাবেই তা সঠিক নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। একইভাবে উদ্বেগজনক হল অনিয়ন্ত্রিত নগরায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণ, বিশেষ করে জাতীয় রাজধানী অঞ্চল গুরুগ্রাম এবং ফরিদাবাদ এবং জয়পুরের আশেপাশে, যা আরাবল্লীর প্রাকৃতিক পরিবেশকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করছে। আরাবল্লীর বিশাল বনভূমি এই রিয়েল এস্টেট, মহাসড়ক সংযোজন এবং শিল্প উন্নয়নের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যা প্রাকৃতিক বাসস্থানগুলি থেকে একেবারে খণ্ডিত করছে এবং ধীরে ধীরে সবুজের আচ্ছাদন কিন্তু কমিয়ে দিচ্ছে। এটি পার্শ্ববর্তী শহরাঞ্চলের বায়ুদূষণ, তাপপ্রবাহ এবং জলসংকটকে তীব্র থেকে তীব্রতর করে চলেছে। একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ হলো নীতি ও আইনি স্পষ্টতা। আরাবল্লী পাহাড় কি তা নিয়ে সংকীর্ণ শঙ্কা, যা প্রায়শই শুধুমাত্র উচ্চতার উপর ভিত্তি করে তৈরি করাটা সম্পূর্ণ একটি ভ্রান্ত প্রচেষ্টা, যার ফলে পরিবেশগতভাবে কার্যকরী এলাকাগুলোতে সুরক্ষার বাইরে রাখার ঝুঁকি রয়েছে এবং আরাবল্লী পর্বত অঞ্চল অত্যন্ত সংবেদনশীল হওয়া সত্ত্বেও এখানে মানবীয় যাতায়াত এবং অবকাঠামোগত পরিবেশ পরিবর্তন করার ক্ষেত্রে একটা বিশেষ খারাপ দিকের সূচনা করছে, যা এই পাহাড়কে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আরাবল্লীর অবক্ষয় জলসংকট এবং জলবায়ুগত ঝুঁকিকেও বাড়িয়ে দিচ্ছে। এমনিতেই এই অঞ্চলটি একটি জল সংকটপূর্ণ অঞ্চল। জলস্তরের জন্য প্রধানত ভূগর্ভস্থ অঞ্চল হওয়ায় এদের ধ্বংস সরাসরি ভূগর্ভস্থ জলের কে প্রবাহিত করছে, খরার ঝুঁকি বিপুল পরিমাণে বাড়িয়ে দিচ্ছে এবং চরম তাপমাত্রার পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। এছাড়াও মনে রাখা দরকার যে জীববৈচিত্র্যের ক্ষতি এবং মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে অপ্রয়োজনীয় সংঘাত কিন্তু এই অঞ্চলগুলোতে ধীরে ধীরে আরও বাড়তে শুরু করেছে। তাহলে আমাদের ভবিষ্যৎ করণীয় কী? আরাবল্লী পর্বতমালাকে রক্ষা করার জন্যে একটি সামগ্রিক এবং ভবিষ্যৎ ভিত্তিক দৃষ্টিভঙ্গির কিন্তু ভীষণভাবে প্রয়োজন। একটি সুস্পষ্ট বিজ্ঞানভিত্তিক আইনি সংজ্ঞা গ্রহণ করা প্রয়োজন, যা শুধুমাত্র উচ্চতা নয়, পরিবেশগত কার্যকারিতাকেও স্বীকৃতি দেবে এবং এটি সার্বজনীনভাবে প্রয়োগ করতে হবে। অবৈধ খনিজ উত্তোলনের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের কঠোর শাস্তি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার কার্যকরণটিকে আরও কঠোর করে তোলা দরকার আরাবল্লীকে সুরক্ষা প্রদান করার জন্যে। মনে রাখতে হবে যে নগর পরিকল্পনার ক্ষেত্রে পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চল নির্ধারণ, সবুজ বেষ্টনী তৈরি করা এবং বন্যপ্রাণী করিডোরগুলোকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেইভাবেই আরাবল্লীকে একটি খালি জমি হিসেবে বিবেচনা না করে জলবায়ু অবকাঠামো হিসেবে কিন্তু বিচার করা অত্যন্ত প্রয়োজন। স্থানীয় প্রজাতির ব্যবহার করে বৃহৎ পরিসরে পরিবেশ পুনরুদ্ধার, বনসৃজন, ঐতিহ্যবাহী জল সংরক্ষণের পদ্ধতিগুলির পুনরুজ্জীবন এবং অগ্রাসী প্রজাতির গাছ লাগানোর প্রতিরোধ করে এই ক্ষতিগ্রস্ত ভূখণ্ডকে পুনর্গঠনের সহায়তা দান করা বিশেষভাবে প্রয়োজনীয়। সবথেকে গুরুত্বপূর্ণ হল স্থানীয় সম্প্রদায়গুলিকে সংরক্ষণের প্রচেষ্টা কেন্দ্র সরকারকে সচেষ্ট হয়ে কাজ করতে হবে এবং জীবিকার সুযোগটাও পুনরুদ্ধার করার দরকার। এখানে যে জনগোষ্ঠীগুলি রয়েছে সেগুলো আরাবল্লী পর্বতের প্রাকৃতিক সম্পদের উপর বিশেষভাবে নির্ভরশীল। তাদের যদি সারা বছরব্যাপী কর্মসংস্থানের ব্যবস্থা না করে উঠতে পারা যায়, তাহলে কিন্তু এই অবৈধ খনন কার্য থেকে আরাবল্লীকে রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে উঠবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আরাবল্লী পর্বতমালাকে ভারতের জলবায়ু অভিযোজন এবং জলনিরাপত্তা কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এবং পরিবেশগত ও মানব কল্যাণের সুরক্ষায় এর ভূমিকে স্বীকৃতি দিতে হবে। তবেই আমরা প্রকৃতি মাত্রায় পরিবেশ সংরক্ষণ করতে পারবো এবং আরাবল্লী পর্বতমালার যে বর্তমান সংকটের মুখে পতিত হয়েছে তার থেকে ধীরে ধীরে আমরা এই অঞ্চলটিকে সংরক্ষিত করতে পারবো। নমস্কার। সেই যে কে কবে বলেছিল একটা পাহাড় কিনে দেওয়ার কথা? পাহাড়কে বিক্রি করে আমরা সত্যিই তো জানি না।
এই প্রকৃতির সম্পদকে এইভাবে কি নষ্ট করা যায়, এইভাবে কি ধ্বংস করা যায়? তাতে যে ভারসাম্য নষ্ট হচ্ছে, সেই বোধ এবং বুদ্ধি আমাদের কবে হবে? শুধু আরাবল্লী নিয়ে আমরা যে সচেতন হব তা কিন্তু নয়, আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে সমস্ত প্রাকৃতিক সম্পদকে বাঁচানোর জন্যই। সমস্ত পাহাড়ই কিন্তু আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ সৈকতবাবু আপনাকে এত সুন্দর করে, এত ছোট্ট সময়ের মধ্যে আমাদেরকে জানানোর জন্য। একটা ছোট্ট কবিতা বলি, না আমি বলবো না, আরও এক প্রাক্তনী, আমাদের ইসনার অর্থাৎ ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের প্রাক্তনী অর্পিতা চক্রবর্তী, সেও কিন্তু প্রকৃতির এই অসম্ভব যে সমস্যা, অর্থাৎ প্রকৃতিকে বাঁচানোর যে উদ্যোগ আমরা নিচ্ছি না, সেখান থেকে যে সংকট তৈরি হচ্ছে, বেঁচে থাকার সংকট, তা নিয়েই লিখেছেন, কলম ধরেছেন তিনি। স্বরচিত কবিতা পাঠ করেছেন তিনি নিজেই, অর্পিতা চক্রবর্তী। এখন শুনে নেব সেই কবিতা। নমস্কার। সাম্প্রতিক বিশ্ব উষ্ণায়ন, হিমবাহ গলে যাওয়া, সেই সঙ্গে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, আশঙ্কায় থাকা জনপদ এবং ভূগর্ভস্থ জল কমে যাওয়া, সব মিলিয়ে বলতে চাই যে গলছে দেখো হিমবাহ, বাড়ছে জলতল, সতর্ক হও, বাঁচতে হলে লোভী মানুষের দল। ডুবছে জমি, ফ্ল্যাট ও বাড়ি, ডুবছে সমতল, বাঁচাও নদী, গাছ ও পাহাড়, নয়তো সবই যাবে রসাতল। অনেক অনেক ধন্যবাদ অর্পিতা ম্যাডামকে। আমরা যে লেখাটা পেলাম, সত্যি আমাদেরকে অনেক কিছু ভাবালো। আমাদের কিন্তু ভাবতে হবে, আর ভাবনাটা একটু অন্যভাবেও এগোনো যায়। আমরা ওই যে বলছিলাম অনুসন্ধিৎসু মনের কথা, সেই মনটা যদি আমরা রাখতে পারি তাহলে মন্দ হয় না। এই মাসেই 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। অনুষ্ঠানের শুরুতেই বলেছি, আমাদের মধ্যে জাগিয়ে রাখতে হবে জিজ্ঞাসু মনকে। এটা কেন, ওটা কেন, ছোট্ট ছোট্ট শিশুদের মনে এই অনুসন্ধিৎসু মনকে জাগিয়ে তুলতে হবে। যদি সে প্রশ্ন করে, সাবানের ফেনায় ভেসে বেড়ানো রং, আপনিও বলুন কেন। আকাশ কেন নীল জানো? হিরে কেন এত উজ্জ্বল বলতে পারো? এই যে সময়টা, অর্থাৎ বসন্তের সময়, কত যে রঙিন ফুল এই সময় প্রকৃতি সৃষ্টি করেছে। ফুলের পাপড়ি কত রং, সেই রঙের রহস্য কি ভেবে দেখেছো? আপনিও তাকে প্রশ্ন করুন। ঠিক এমন করেই প্রশ্ন করতে হবে। এক বিজ্ঞানী শিখিয়েছিলেন, হয়তো তার এমন একটা মন ছিল বলেই তিনি এমন যুগান্তকারী আবিষ্কার করতে পারলেন। তার নাম চন্দ্রশেখর ভেঙ্কটনাবন, যাকে আমরা সিভি রমন নামেই চিনি। পৃথিবীতে আলোড়ন ফেলে দিল তার আবিষ্কার রামন এফেক্ট। 1928-এর 28শে ফেব্রুয়ারি এই আবিষ্কারে আনুষ্ঠানিক ঘোষণা হলো। 1922 সাল নাগাদ এই বিষয়ে কাজ শুরু করেন তিনি। শোনা যায়, জাহাজে যাওয়ার সময় নীল জলরাশিতে যে সূর্যের কণার বিচ্ছুরণ, সেটা নাকি তার অনুসন্ধিৎসু মনকে জাগিয়ে তোলে। হয়তো তারই এফেক্ট এই রামন এফেক্ট। একদম সেই দিনটার কথা বলি। 1928-এর 27শে ফেব্রুয়ারি রামন ঠিক করলেন বর্ণালী বীক্ষণ বা স্পেকট্রোস্কোপ
যন্ত্রের সাহায্যে আলোর বিক্ষেপণে বর্ণালী পর্যবেক্ষণ করবেন। কিন্তু যতক্ষণে যন্ত্রপাতি তিনি রেডি হলেন, ততক্ষণে সূর্য গেছে পাটে। ব্যাস, সেদিন আর হলো না। পরদিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি কাজ শুরু হলো, আবিষ্কার হলো সেই বিখ্যাত রামান এফেক্ট। তার এই আবিষ্কারের সম্মানে ভারতে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হতে শুরু করলো। আমরা সমস্ত বিজ্ঞানী ও বিজ্ঞান কর্মীদের শুভেচ্ছা জানিয়ে রাখলাম আগেই। অনেক অনুষ্ঠান হচ্ছে বা হবে, চেষ্টা করুন যোগ দিতে। আপনার পাশের পাড়ায় রক্তদান শিবির হোক বা অঙ্গদান কর্মসূচি হোক না, জলাশয় বাঁচানোর আন্দোলন, আবার যে কোনো কুসংস্কার মুক্তি, আপনি অংশগ্রহণ করুন। আমি এখন জানিয়ে দিচ্ছি আপনাদের কয়েকটি অনুষ্ঠানের কথা। অর্থাৎ আমাদের এই যে সমস্ত বিজ্ঞান ইনস্টিটিউটগুলো রয়েছে, সায়েন্স যে ইনস্টিটিউটগুলো রয়েছে, সেখানে কি কি অনুষ্ঠান হচ্ছে সেইটার খবর আমি এখন আপাতত দিয়ে দিচ্ছি আপনাকে। জাতীয় বিজ্ঞান দিবস, আমরা সেসব কথা অনেকটাই বললাম, কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এদিন হচ্ছে। আজ তো 12 তারিখ, আমাদের বন্ধুরা নিশ্চয়ই 28 তারিখে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি এই দিনটার অপেক্ষায় থাকবেন। যারা বিজ্ঞানকে ভালোবাসেন, বিজ্ঞানের সঙ্গে থাকতে ভালোবাসেন, তাদের জন্য একটু কিছু খবর দিয়ে দিই। মোটামুটি কলকাতা সহ বিভিন্ন জায়গায় জাতীয় বিজ্ঞান দিবস পালিত হবে, সেজন্য কি কি অনুষ্ঠান হচ্ছে সে খবরটা একটু জানুন। একদমই প্রতি বছরের মতো এবছরে কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জাতীয় বিজ্ঞান দিবস পালিত হবে, এটা তো সবারই জানা কথা। আজ আমরা একটু জানিয়ে দেব কলকাতার কয়েকটা জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠানের অনুষ্ঠানের খবর দেব। প্রথমেই আসি ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন অর্থাৎ ইসনার কথায়। রাজাপাটা সায়েন্স কলেজের NR সেন অডিটোরিয়ামে ইসনার উদ্যোগে 27শে ফেব্রুয়ারি বিকেল 5টায় জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে বিজ্ঞান আলোচনা চক্র। প্রবেশ অবাধ, সেজন্য সবাই আসতে পারেন যারা আগ্রহী। আচ্ছা, আরও একটা খবর দিই। 28শে ফেব্রুয়ারি সারা দিনব্যাপী বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে ইনোভেশন কাউন্সিলের উদ্যোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বৈজ্ঞানিক উদ্ভাবনী ভাবনার প্রদর্শন ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই দিন দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে নীলরতন সরকার কলেজে আয়োজন করা হয়েছে জাতীয় বিজ্ঞান দিবস পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবারে আসি সায়েন্স মিউজিয়াম। হ্যাঁ, 2026 সালের 28শে ফেব্রুয়ারি ভারত সরকারি সংস্কৃতি মন্ত্রকের অধীন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের একটি শাখা কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম অর্থাৎ BITM, যাকে আমরা সহজ নামে চিনি, BITM বিজ্ঞানপ্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনের জন্য নানা আকর্ষণীয় কর্মসূচির মাধ্যমে। কী হবে সেটা ওখানে গেলে আপনারা জানতে পারবেন। কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে জাতীয় বিজ্ঞান দিবস 2026-এর অনুষ্ঠান 28শে ফেব্রুয়ারি হবে, যার লক্ষ্য বৈজ্ঞানিক মেজাজ এবং উদ্ভাবন প্রচার করা। এই অনুষ্ঠানে সাধারণত জনসাধারণের সাথে জনসংযোগ, প্রদর্শনী, বক্তৃতা এবং শতবর্ষ প্রাচীন বসু বিজ্ঞান মন্দিরের গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরা হবে। আমরা খবর দিয়ে দিলাম কয়েকটা, নিশ্চয়ই আমাদের বন্ধুদের অনেকটা উপকার হবে। ধন্যবাদ। এবার ধন্যবাদ দেবার পালা সবাইকে, কারণ এতক্ষণে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। রাজাবাজার সায়েন্স কলেজের ক্যাম্পাসে অবস্থিত ইসনা ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের এক এবং একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতার যৌথ উদ্যোগে যে অনুষ্ঠান শুরু হয়েছিল, প্রথম পর্ব হয়ে গিয়েছে, আজ ছিল দ্বিতীয় পর্ব। সঙ্গে ছিলাম এতক্ষণ আপনার বন্ধু RJ অম্বালিকা। আর ইসনার প্রাক্তনী হিসেবে নিশ্চয়ই গর্ববোধ হচ্ছে এই ইতিহাসের
সাক্ষী হতে পেরে, সঙ্গী হতে পেরে। আমরা যখন এই সময়টা ছিলাম, কেমন যেন যেতে যেতে বারবার বলতে ইচ্ছে করছিল, ওই কবিতাটা দিয়ে বোধহয় এগিয়ে গেলে ভালোই হতো। সেই শুরুতেই যেটা বললাম না, সবার আমি ছাত্র, সবার থেকেই তো আমরা শিখছি। তবে একটা কথা বলতেই হয়, আমি যেমন আপনাদেরকে খবর দিলাম যে এখানে এখানে অনুষ্ঠান হচ্ছে, জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে, কিন্তু আপনাকেও মনে রাখতে হবে যে বিজ্ঞানের দিন কিন্তু প্রতিদিন। বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য কোনো দিন দরকার নেই, আমরা যেন প্রতিদিন হতে পারি সেটা। কোনো রকম কুসংস্কার যেন আমাদের মনকে, ভাবনাকে প্রশ্রয় না দেয়। অবৈজ্ঞানিক ভাবনা আমরা যেন ভেতরে যাপন না করি। লড়াই করার শক্তিটা যেন থাকে। বিজ্ঞান মনস্কতার কাজটাও অনেকটা তেমনই। আজকে দ্বিতীয় পর্ব থেকে আরজে অম্বালিকা বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, বিজ্ঞান মনস্ক থাকার চেষ্টা করবেন, সবাইকে, আশেপাশের মানুষজনকেও বিজ্ঞান মনস্ক করে তোলার কাজে ব্রতী হবেন, এই আশা নিয়ে আজ শেষ করলাম। ধন্যবাদ জানাবো ডক্টর সুধেন্দু মণ্ডল, ডক্টর শঙ্করনাথ, ডক্টর সৈকত কুমার বসু এবং আমাদের বন্ধুরা মাল ঋতবান চট্টোপাধ্যায়, অর্পিতা চক্রবর্তী এবং অবশ্যই ডক্টর গৌরী দে। ভালো থাকবেন সবাই। কানে থাক রেডিও কলকাতা। Radio Kolkata, your daily dose of entertainment.